বাবা মা থাকতেও এতিম আমি। যখন 2 বছর বয়স তখন বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়। বাবা আমাদের রেখে চলে যায় এবং কিছুদিন পর বিয়ে করে। মাও আমাকে ফেলে রেখে অন্য লোকের হাত ধরে নতুন জীবন শুরু করে। তখন নানা আমাকে তার কাছে নিয়ে আসে। আমি সোহেল, গ্রাম থেকে ইন্টারমিডিয়েট পাশ করি। গ্রামেই অনার্স করার ইচ্ছে ছিল, কিন্তু নানা তা হতে দিল না। এক সকালে নানা ডেকে বলল, এই নে চিঠি, আর এই ঠিকানা অনুযায়ী ঢাকা এই বাসায় চলে যাবি। সেই বাসার মালিক রফিককে এই চিঠিটা দিবি। আজ বিকেলে গাড়িতে রওনা দে। জি নানা। বিকেলে রওনা দিয়ে রাতে গিয়ে পৌঁছালাম। ঠিকানা অনুযায়ী বাসায় চলে গেলাম। গেটের কাছে যেতেই দারোয়ান আমাকে বলল, কি চাই? এটা কি রফিক সাহেবের বাসা? জি, এটা ওনার বাসা। কিন্তু আপনি কে? ওনার নাম জিজ্ঞাসা করছেন? জি, আমি গ্রাম থেকে এসেছি। আপনি দয়া করে ওনাকে চিঠিটা নিয়ে দিয়ে আসতেন যদি। দারোয়ান চিঠিটা নিয়ে ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর আমার কাছে এসে বলল, আপনাকে ভিতরে ডাকছে। আমি দারোয়ানের পিছন পিছন বাসার ভিতরে গেলাম। রফিক সাহেবের বয়স বেশি একটা হবে না, মধ্যবয়স্ক বলা যায়। রফিক সাহেব আমাকে বলল, তাহলে তোমাকে পাঠিয়েছে তোমার নানা? জি। তোমার নাম সোহেল? জি স্যার। আমাকে স্যার বলার দরকার নেই, আঙ্কেল বলে ডেকো। তোমার নানা অনেক ভালো মানুষ। তোমার নানা আমার উস্তাদ, তুমি কি জানো? জি না। আচ্ছা যাক সেসব কথা। মা পুতুল, পুতুল এইদিকে আয় তো। জি বাবা, কেন ডাকছো? সোহেল, এ হলাম আমি পুতুল। আর পুতুল, ওর নাম সোহেল। ও আমাদের দেশের বাড়ি থেকে এসেছে। আমি পুতুলের দিকে তাকিয়ে হাই বললাম। সে কোনো কর্ণপাত করলো না। আজ থেকে ও এ বাসায় থাকবে। ওকেও রুম দেখিয়ে দে। পুতুল আমাকে বলল, আসেন। আমি পুতুলের পেছন পেছন দেখিয়ে ক্লাসরুমে গেলাম। রুমে একটু রেস্ট নিলাম। কিছুক্ষণ পর খাওয়ার জন্য ডাক পড়ল। টেবিলে আমি পুতুল, আঙ্কেল ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। আচ্ছা পুতুল, তুই কালকে সোহেলকে কলেজে নিয়ে আসিস। সোহেলকে আমাদের কলেজে তোর সাথে ভর্তি করিয়ে দিব। পরের দিন পুতুলের সাথে কলেজে গেলাম। আঙ্কেল আগেই বের হয়ে গেছে। কলেজে গিয়ে বুঝলাম এই কলেজের প্রিন্সিপাল পুতুলের বাবা, মানে আমার আঙ্কেল। ভর্তি হয়ে বাসায় চলে আসলাম। পরদিন হতে কলেজে গেলাম ক্লাস করতে। সেখানে গিয়েই পড়লাম আরেক বিপদে। গেটের ভিতরে ঢুকতেই দেখি কতগুলো লেডি গুন্ডা। আমি চলে যাব তখনই, এই খোকা, এদিকে আসো। আমি কাছে গিয়ে বললাম, জি, কেন ডেকেছেন? তাদের ভিতরে একটা মেয়ে বলল, তা কি করতে এসেছো? জি, আমি নতুন ভর্তি হয়েছি। তাহলে দুবার কান ধরে উঠবস করো। কেন? আমি পারবো না। মেয়েটা এসে কলার ধরে বলল, ধরবি কিনা নাকি অন্য কিছু করব? এমন করেন কেন? ধরতেছি তো। দুবার কান ধরে উঠবস করার পর বলল, এবার যা। আমি ছাড়া পেয়ে তাড়াতাড়ি করে চলে যেতে গিয়ে কার সাথে যেন ধাক্কা খেলাম, ঠুস। সামনে তাকিয়ে দেখি আরেকটা লেডি গ্যাং। ও মা, সাথে দেখি পুতুল আছে। ভাবলাম পুতুল যেহেতু আছে আমাকে ওরা কিছু বলবে না। আমি সরি বললাম। যার সাথে ধাক্কা খেয়েছি সে বলল, রাখ তোর ছড়ি। এই মালটা কোথা থেকে আসলো রে? গ্রাম থেকে আসছে, আমাদের বাসায় থাকে। তাহলে তো ওই খাতির একটু বেশিই করতে হয়। মন যা চায় তাই করো। আমি গেলাম। আমিও যাওয়ার জন্য পা বাড়ালাম। মেয়েটা আমার কলার ধরে বলল, তুই কই যাচ্ছিস? কোন মুসিবতে পড়লাম রে আল্লাহ। আসলে আমি আপনাকে দেখতে পাইনি, সরি, মাফ করে দিন। রাখ তোর সরি। চলো। আমি তার সাথে চলতে থাকলাম। নাম কি তোমার? জি, সোহেল। আপনার? জনি। তা এখানে কি করছো? জি, নতুন ভর্তি হয়েছি। ও, আমাদের সাথে? আচ্ছা, আমার সাথে থাকো, কোনো সমস্যা হলে বলো। জি আচ্ছা। আপনি করে বলতে হবে না, জনি বলে ডাকবে। ক্লাস তো মনে হয় চেনো না, চলো আমার সাথে। ওর সাথে ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাসায় আসলাম। জনির সাথে বন্ধুত্ব হয়ে গেছে আমার। তবে পুতুলের সাথে তেমন একটা কথা হয় না। ওই আমার সাথে বলে না। আজ রাতে খাওয়ার সময় আঙ্কেল পুতুলকে বলল, মা পুতুল, তুই সোহেলকে তোর সাথে করে নিয়ে যাস। আমি পারবো না। কেন? এই গেও ভূতটাকে সাথে করে নিলে প্রেস্টিজ থাকবে। পারবো না আমি।
ওকে নিয়ে যাবি, এটা শেষ কথা। পুতুল খাবার রেখে বলল। ধ্যাত, বললাম না পারবো না। পুতুল রুমে ঢুকে গেল। থাক না আঙ্কেল, আমি নিজেই তো যেতে পারি। আঙ্কেল আমার মুখের দিকে তাকিয়ে আছে। পুতুল পুতুলের মতো চলতে লাগলো। আমার সাথে তেমন একটা কথা বলল না। কলেজে আমি আর জনি বসে আছি। জনিকে জিজ্ঞাসা করলাম, বস, তুই প্রেম করস না? না, তবে একজনকে ভালো লাগতো। তারপরে? ও বড়লোক বাবার মেয়ে আর একটু দুষ্ট, তাই বেশি আগাইনি। কে এসে? পরে বলবো। আমি সেদিকে ধাক্কা খাওয়া মেয়েটাকে দেখিয়ে দিয়ে বললাম, বস, বস, তোর দিকে তাকিয়ে থাকা মেয়েটাকে চিনিস? হুম। নাম কি? আনিশা আমাদের সাথেই পড়ে। তোর দিকে তাকিয়ে থাকে কেন? আচ্ছা চল, ক্যান্টিনে চল, পরে একদিন বলবো। এক বাসায় থাকি, তবু পুতুলের সাথে কথা হয় না। নামটা যেমন পুতুল, চেহারাটাও ঠিক পুতুলের মতো। ছাদে দাঁড়িয়ে আছে পুতুল, তাই ভাবলাম একটু কথা বলি। ওর পাশে গিয়ে, কি করেন? পুতুল আমার দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকালো। গান পারেন? পুতুল এবার কিছুটা বিরক্ত নিয়ে বলল, না। আচ্ছা, আপনি আমার সাথে কথা বলেন না কেন? তোর মতো গেও ভূতের সাথে কি বলবো? আচ্ছা, বলতে হবে না, আসেন ওখানে বসি। তোকে মন চায় ঠাটিয়ে চর মারতে। এত কথা বলিস কি দিয়ে? কেন, মুখ দিয়ে? আপনি অন্য দিক দিয়ে বলেন নাকি? এবার আমাকে কিছু না বলে ছাদ থেকে চলে গেল। এর ভিতর একদিন পুতুল সহ ওর বাবা আমার রুমে আসলো। আঙ্কেল, কিছু বলবেন? বাবা, আমার হাতে তো কাজ, ওকে এই ম্যাথটা একটু বুঝিয়ে দাও। বাবা, আমার লাগবে না, আমারটা আমি বুঝে নেব। বেশি বুঝিস না বাবা, তুমি ওকে একটু বুঝিয়ে দাও তো। কোনটা বোঝেন না দেখি? পুতুল বৈশ্য একটা খাতা আমার টেবিলে ছুঁড়ে মারলো। টেবিলে বসে আমাকে বলল, কথা বলছেন না যে? ধমক দিচ্ছে। আমি যথাসাধ্য বুঝালাম পুতুলকে। এভাবে দিন পার হতে লাগলো। পুতুল আমাকে তেমন একটা দেখতে পারতো না, তবে আমার ভালোই লাগতো। পুতুলের রাগী মুখের ভিতর একদিন রুমে বসে পড়ছি, তখন চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পারলাম। ভালো করে শুনে বুঝলাম পুতুল চিৎকার করছে। ওর বাবা ওর কথোপকথন। তুই জানা মা, ছেলেটা খুব ভালো পারে, ওর কাছ থেকে বুঝে নে, আমার হাতে কাজ আছে। তুমি বুঝবে না। তুই জানা। ধ্যাত, এই বলে আমার রুমের দিকে আগাতে লাগলো। আমার রুমে এসে বই খাতা আমার গায়ে মারলো। একটু ভয় পেয়ে গেলাম। জি, কোনটা বোঝেন না? পুতুল দেখিয়ে দিল, আমি বুঝিয়ে দিলাম। মেয়েটার রাগী মুখ আসলেই সুন্দর। পুতুল লিখছে, হঠাৎ আমার মুখ থেকে বের হয়ে গেল, মাশাআল্লাহ, খুব সুন্দর তো আপনি, চুলগুলো ছেড়ে দেন। পুতুল রাগী চোখে তাকিয়ে আবার লেখায় মন দিল। পুতুল একটা লেখা বারবার ভুল করছে দেখে আমি হাত দিয়ে ভুল দেখাতে গেলাম। তখন আমার হাতের সাথে পুতুলের হাতের ছোঁয়া লেগে যায়। পুতুলের হাতে লাগতে দেরি, আমার গালে থাপ্পড় দিতে দেরি করলো না। মেয়ে দেখলেই ছুতে মন চায় তোর, লুচ্চা কোথাকার। এই কথা বলে পুতুল রুম থেকে বেরিয়ে গেল। আমি গালে হাত দিয়ে বসে থাকলাম। একটু মন খারাপ হলো। সামান্য হাতের ছোঁয়া লাগাতে মারতে হয়। পরবর্তীতে আমার কাছে পড়া বোঝার জন্য আসলে আমি কলম দিয়ে দূর থেকে বুঝিয়ে দিতাম। বলা তো যায় না, কখন দুম করে মেরে দেয়। যাক এসব কথা। তারপরেও পুতুলের সাথে জোর করে কথা বললাম। ওর রাগটাক মনে নিতাম না। আমি আর জনি কলেজ মাঠে বসে আছি। তখন জনি বলল, তুই পুতুলকে পছন্দ করিস? ওর কাছে আর মিথ্যা বললাম না। কিছুটা লজ্জা লাগলো বলতে। তারপর মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। দেখ, পোলায় লজ্জা পায়। ক্লাস শেষ করে যাওয়ার সময় দেখলাম পুতুল রিক্সা ঠিক করে রিক্সায় উঠছে। ভাবলাম এক বাসায় তো যাব, তাই আমিও গিয়ে ওর রিক্সায় উঠলাম। ওর পাশে বসাতেই পুতুল চিৎকার দিয়ে উঠে বলল, গেও ভূত, তুই আমার সাথে উঠেছিস? ঠাস করে একটা মেরে দিল আমার গালে। তারপর ধাক্কা দিয়ে ফেলে দিল রিক্সা থেকে। পুতুল যেতে বলল। তোর বাবা মা তোকে ম্যানার্স শিখায়নি? কলেজের চারপাশে তাকিয়ে দেখি অনেকটা হাসতেছে। জনি পাশে থাকলে হয়তো কিছুটা মান সম্মান বাঁচানো যেত। আমি বাসায় চলে আসলাম। মনটা খারাপ হয়ে গেল। বাবা মার কথা মনে পড়ে। রুমে শুয়ে শুয়ে বাবা মার কথা মনে করে অনেকক্ষণ কাঁদলাম। বাবা মা থাকলে হয়তো আজ এমন হতো না।
হয়তো পুতুলদের বাসায় থাকি বলে ওর সহ্য হয় না। দুপুর আর খেতে গেলাম না। আঙ্কেল কয়েকবার ডাক দিল। যখন বললাম খাবো না, তখন আমার রুমে আসলো, আমার পাশে বসে বলল, বুঝলি বাবা, পুতুলকে জন্ম দেওয়ার সময় ওর মা মারা যায়। ওকে শাসনও করতে পারি না, খুব জেদি একটা মেয়ে। জানি তোর সাথেও খারাপ ব্যবহার করে। আজ কলেজে তোর সাথে যা করেছে সেটাও আমি জানি। সব কিছুর জন্য আমি মাপ চাচ্ছি, মাফ করে দিস বাবা। কি যে বলেন না, আমি তো কিছুই মনে করিনি। তোর ঠিক কদর করতে পারিনি আমি। তোর নানা আমার জন্য যা করেছে, তোর পা ধুয়ে দিলেও তার এক ভাগও হবে না। উনি চোখ মুছতে মুছতে চলে গেল। খাবার টেবিলে উনি ওনার মেয়েকে বললেন, তুই মোটেও কাজটা ঠিক করিস না। ছেলেটার সাথে শুধু শুধু খারাপ ব্যবহার করিস। বাবাও যায়। আঙ্কেল ওকে আর বলতে না দিয়ে বলল, তুই জানিস ছেলেটা এতিম, ওর বাবা ও মা কেউ নেই। কত কষ্ট করে বড় হয়েছে, কত কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে জানিস। নেক্সট টাইম ওর সাথে আর খারাপ ব্যবহার করবি না। পুতুল মনে মনে একটু ভীত হলো। ছেলেটাকে কারণে অকারণে অপমান করেছি, সে তো মানুষ না, মাপ চেয়ে নেব। বিকেলে শুয়ে আছি, হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে তাকালাম। চেয়ে দেখি পুতুল হাতে চা নিয়ে আসছে। এসে আমার পাশে বসলো। আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। পুতুল আমার দিকে চা এগিয়ে দিল। আমি ঘটনার আগা মাথা না বুঝে তাকিয়ে থাকলাম। কি হলো নিন? চা নিলাম। খান। আমি এক চুমুক দিলাম। তখন পুতুল বলল, আসলে আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। সব সময় কেন জানি আমার মাথা গরম হয়ে থাকে, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি প্রত্যুত্তরে একটা মলিন হাসি দিলাম। কি হলো, কিছু বলছেন না যে? সত্যি সরি, আসলে মাকে হারিয়েছি সেই ছোটবেলায়। যখন শুনলাম আপনার মা বাবা নেই, তখন খুব খারাপ লাগলো। আমার তো মা নেই, তাই কষ্ট বুঝি। তা আমার প্রতি আপনার মায়া হলো না দয়া হলো? ড্যাড, যেটাই হোক আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা দিলাম। সত্যি? জি। আচ্ছা, আমার চাটা কেমন হলো খেয়ে বলবেন। পুতুল মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল। আমি চা খেতে খেতে এতক্ষণ ঘটে যাওয়া বিষয়টা ভাবতে লাগলাম। মেয়েটার হলোটা কি যে মেয়েটা সকালেও আমাকে দেখতে পারেনি, সে আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে? বড়ই আজব। তবে চাটা দারুণ বানায়। রাতে পুতুল আমাকে খাওয়ার জন্য ডাকলো। পরদিন কলেজে যেতেই জনি আমাকে ধরলো। কিরে, তোকে নাকি পুতুল রিক্সা থেকে ফেলে দিয়েছে? হুম। আর তুই সেই মেয়েকে ভালোবাসিস? রাখ না, সে তো মাপ চেয়েছে। তবে আমি তো এতিম, ওকে পাওয়ার সে দূর আশা করিনি। আমরা মধ্যবিত্ত বলে সবাই আমাদের সাথে মজা করে। তোর সাথে কে আবার মজা করলো? সেই মেয়েটা নাকি যাকে তুই পছন্দ করতি? থাক, পরে বলবো নি। পরে টরে হবে না, এখন বল। পরে বলবো, এখন চল। আসলে তুই আমাকে বন্ধুই ভাবতে পারিসনি এখনো। বন্ধু ভাবলে বলতি। তুই তো একটা পাগল রে, বাচ্চাদের মতো করিস। আচ্ছা শোন, আনিশা নামের একটা মেয়েকে ভালোবাসতাম। তার নামও আনিসা? আবে শালা, বলতে দে। হ্যাঁ বল। খুব ভালোবাসতাম তাকে। বড়লোক বাবার একমাত্র মেয়ে, সেই প্রথম প্রপোজ করেছিল আমাকে। তাহলে সমস্যা কোথায়? দূর শালা, বলমুই না। তুই না বলতেই বা হাত দেশ কথার মাঝে। সরি দোস্ত, আর বলবো না। তারপর কি হলো রে? একদিন আমার কলেজে আসতে দেরি হয়। আনিশা কল করে জিজ্ঞাসা করেছিল আমি আসতে পারবো কিনা। আমার জরুরি একটা কাজ থাকায় বলেছিলাম আসবো না। পরে কাজটা তাড়াতাড়ি শেষ হওয়াতে কলেজে চলে গেলাম। আনিশা তার বান্ধবীদের সাথে কথা বলতেছিল। আমি কাছে যেতেই শুনলাম ওর এক বন্ধু বলছে। আনিশা বলল, আর কিছুদিন তারপর ওকে ছেড়ে দিব, এই ফকিরটার সাথে আমার যাই। এটা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। যাকে মন দিয়ে ভালোবাসলাম সে আমাকে ধোঁকা দিল। ওর বান্ধবীরা আমাকে দেখতে পেয়ে আনিশাকে হাত দিয়ে ইশারা করলো যে আমি পেছনে আছি। তারপর আনিশা পেছনে ফিরে আমাকে দেখে বলল, আরে জনি, তুমি কখন আসলে? তুমি না বলেছিলে আসবে না? তখন আমি বলেছিলাম, না আসলে কি আর তোমার কথাগুলো শুনতে পেতাম? আনিশা এসে আমার হাত ধরে বলল, আরে ওসব ফান করে বলেছি।
আমি হাত ছাড়িয়ে একটা থাপ্পড় দিলাম আনিশার গালে। তারপর বললাম, তোদের কাছে সবই ফান? আমাদের ভালোবাসা তোদের মতো বড় লোকদের কাছে ফান মনে হয়? শোনো, আমি আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, চুপ, কোনো কথা বলবি না। মন থেকে ভালোবাসতাম তো, তাই ফান মনে হচ্ছে। এই সত্যিকারের ভালোবাসাই তুই এক সময় পাবি না। তারপর সেখান থেকে চলে আসলাম। পরের দিন আর কলেজে দেখলাম না আনিশাকে। তারপর? তৃতীয় দিনে কলেজে আসলো আনিশা। চেহারা বদলে গিয়েছিল 2 দিনে। চোখের নিচে কালি পড়ে গিয়েছে, মুখ শুকিয়ে গিয়েছে, একেবারে নাজেহাল অবস্থা ছিল। কলেজের মাঠের এক কোণে বেঞ্চে বসেছিলাম মাথা নিচু করে। হঠাৎ কারো ছায়া দেখে মাথা উঠালাম, তাকিয়ে দেখি আনিশা। তারপর কি হলো রে মামা? খুব ইন্টারেস্টিং কাহিনী তো, বল বল, তারপর বল। আমি ওকে দেখে চলে যেতে লাগলেই আনিশা আমার হাত চেপে ধরলো। তখন আমি বললাম, হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন। আনিশা হাত ছাড়লো না। তারপর আমি ধমক দিয়ে বললাম, কি হলো, হাত ছাড়ছেন না কেন? আনিশা আমার দিকে করুণ চোখে তাকিয়ে চোখের পানি ছাড়তে লাগলো। আমি আবার বেঞ্চে বসে পড়লাম। তখন আনিশা বলল, তোমার সাথে টাইম পাস করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। আর যখন 2 দিন তোমার সাথে কোনো রকম যোগাযোগ ছিল না, তখন বুঝেছি যে তুমি আমার কতটুকু জুড়ে ছিলে। তোমার সামনে আর যাব না বলে ঠিক করেছিলাম, কিন্তু তোমাকে না দেখে আর থাকতে না পেরে চলে আসলাম তোমার কাছে। প্লিজ চলো, সব কিছু ভুলে আবার শুরু করি। আমি বলেছিলাম, বিশ্বাস মানুষকে একবারে করে যায়, দুবার না। হাত ছাড়ুন। আমি নিজেই হাত ছাড়িয়ে চলে আসলাম। আনিশা আমার যাওয়ার দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। আনিশা ছিল জেদি টাইপের মেয়ে। তারপর 1 সপ্তাহ কলেজে গেলাম না। 1 সপ্তাহ পর কলেজে গেলে আনিশা আবার আমার কাছে আসে। একটাই কথা, ভালোবাসি। আমি সাফ জানিয়ে দিয়েছিলাম, তোমাকে কখনো আর ভালোবাসবো না। তখন আনিশা আমার কলার ধরে ওর মুখের কাছে এনে একটা গভীরভাবে লিপ কিস দিল। তারপর ছেড়ে দিয়ে বলল, তোকে আমার করেই ছাড়বো, দেখিনিস তুই। তারপর? তারপর আর কি? তারপর থেকে এখন পর্যন্ত পেছনে পড়ে আছে। ইন্টারেস্টিং কাহিনী তো তোর। আচ্ছা তুই থাক, আমি আসছি। আমাকে নেই আর বলতে পারলাম না। সামনে তাকিয়ে দেখি সেদিনের ধাক্কা খাওয়া মেয়েটা। আমি হাঁ করে তাকিয়ে আছি। তোমার নাম তো সুহেল, তাই না? জি। আমি আনিসা। আসলে সেদিনের জন্য সরি বলতে এসেছি। সরি। ইটস ওকে। আনিসা ওর এক বান্ধবীকে দেখে বলল, ও হলো তারিন, আমার বান্ধবী। হাই। জি ভালো, আপনি? সেদিনের খারাপ ব্যবহারের জন্য আপনাকে ট্রিট দেব। আমার কোনো ট্রিট লাগবে না। তাহলে ভাববো সেদিনের জন্য আপনি আমাকে ক্ষমা করেননি। না, ক্ষমা করে দিয়েছি। তাহলে ট্রিট নিতে চাচ্ছেন না কেন? কি ট্রিট দিবেন? রেস্টুরেন্টে খাওয়াবো। আমি একা যেতে পারবো না, আমার বন্ধুকে ছাড়া। তাহলে তো ভালোই হয়। কি বললেন? বলেছি তাকে নিয়ে আসেন তাহলে। তাহলে বন্ধুকে নিয়ে আসি। যেতে কিন্তু হবে, কথা দিয়েছ। ঠিক আছে, আমি জনির কাছে গেলাম। কিরে, কি কথা হলো আনিশার সাথে? সেদিনের জন্য সরি বলেছে, এখন রেস্টুরেন্টে খাওয়াবে। ভালো, যা গিয়ে খেয়ে আয়। তুইও যাবি, চল। আমি যাব না, তুই যা, সমস্যা হলে বলিস। দোস্ত, না করিস না, ওদের কথা দিয়ে ফেলেছি। বলেছি তুই আর আমি যাব। প্লিজ, আমার মান সম্মানের ব্যাপার, প্লিজ না করিস না। অনেক বুঝিয়ে সুঝিয়ে জনিকে রাজি করালাম। জনিকে নিয়ে ওদের কাছে গেলাম। চলেন। আনিসাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কি হলো জনি, ওঠ। জনি আমার মুখের দিকে একবার তাকিয়ে গাড়ির ভেতরে উঠে বসলো। আমি আর তারিন বসলাম সামনে, জনি আর আনিসা বসলো পিছনে। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি আনিসা জনির দিকে চেপে বসেছে। জনি খুব আনিজি ফিল করছে। গাড়ি এসে একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। আমরা ভিতরে গিয়ে বসলাম। জনির সামনে বসলো আনিসা, আমি বসলাম তারিনের সামনে। আনিসা খাবারের অর্ডার করলো, সবাই খাচ্ছি। জনি নিচে তাকিয়ে খাচ্ছে। আনিসা খাওয়া রেখে জনির দিকে তাকিয়ে আছে। জনি আর আনিসা কি আগে থেকে পরিচিত? কিরকম সন্দেহ লাগছে আমার। কোনোভাবে এই আনিসা জনিকে ধোকা দেওয়া
সেই আনিসা নয় তো? রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় চলে আসলাম। রাতে পুতুল আমার রুমে আসলো বই খাতা নিয়ে, চেয়ারে এসে বসলো। জি, কোনটা বোঝেন না? পুতুল বই খুলে বলল। এটা। আমি বোঝাচ্ছি। পুতুল হঠাৎ বলল, আজকাল দেখি বেশ ঘোরাঘুরি করেন মেয়েদের নিয়ে। জি, বুঝলাম না। আমার বান্ধবীদের সাথে আপনার কি? আবার রেস্টুরেন্টে যান, বেশ উন্নতি দেখেছি। আমি ওনার কথার পাত্তা না দিয়ে পড়াটা বোঝাতে লাগলাম। দূর থেকে কলম দিয়ে বোঝাচ্ছি। পুতুল কলমটা দূরে ছুঁড়ে মেরে বলল, কি সমস্যা কি? এত দূর থেকে বোঝা যায়? হাত দিয়ে বোঝানো যায় না? জি যায়। তাহলে এমন করছেন কেন? ভয়ে। কিসের ভয়? যদি হাতে ছোঁয়া লেগে আবার থাপ্পড় মারেন। পুতুল আমার হাত চেপে ধরে বলল। ইচ্ছে তো করছে থাপ্পড় মেরে দিতে। এই বলে পুতুল বই খাতা নিয়ে রুম থেকে চলে গেল। আমি কিছুই বুঝলাম না এতক্ষণ কি হলো। দিন যেতে থাকলো, এর ভিতর একটা টিউশনি করা শুরু করলাম। তবে পুতুল আগের মতো আর নেই, অনেক ভালো হয়ে গেছে, অনেকটা কেয়ার করে। বেশ কিছুদিন চলে গেল। কলেজে যেতেই জনি বলল, কাম তো গঠিয়ে ফেলেছি। কি কাজ ঘটাইছস? পুতুলরে বলে দিছি তুই যে পুতুলকে পছন্দ করিস। হাই হাই, কি করলে এটা? কেন, কি হয়েছে? ওর সামনে তো মুখই দেখাইতে পারবো না। ও যদি আঙ্কেলকে বলে দেয়? কি করলি তুই এটা? রাখ বেটা, কিছু বলবে না, পুতুলও তোকে পছন্দ করে। আল্লাহ, এই ফারা ভালোই ভালোই কেটে যায় যে। কলেজে আর থাকার মতো মন মানসিকতা থাকলো না। কখন এসে পুতুল ধুম করে, তার থেকে বাসায় চলে যাই। সেখানে মারলেও কেউ দেখার নেই। বাসায় বসে আছি। পুতুল আসার আগে টিউশনির জন্য বেরিয়ে পড়লাম। সন্ধ্যায় টিউশনি শেষ করে বাসায় ফিরে রুমে বসতেই পুতুল চা হাতে আমার রুমে প্রবেশ করলো। আমি তো ভয় পেয়ে গেলাম। তখন পুতুল বলল, জানিন, আমি চা হাতে নিলাম। আজ কলেজে খুঁজলাম আপনাকে, কোথায় গিয়েছিলেন? কে? কেন খুঁজছেন? কাজ ছিল তাই খুঁজেছি। ও, আমি বাসায় চলে এসেছিলাম। আচ্ছা যাক, চা খান। পুতুল চলে গেল। কিছুক্ষণ পর বই হাতে আসলো। চেয়ারে বসতে বসতে বলল, কাল কলেজে যাওয়া লাগবে না আপনার। কেন? মার্কেটে যাব। আপনার মার্কেটে যাওয়ার সাথে আমার কলেজে না যাওয়ার সম্পর্ক কি? আপনাকে নিয়েই তো যাব। আপনি একাই তো যেতে পারেন, আমাকে নেওয়ার দরকার কি? এত কথা বলেন কেন আপনি? আপনাকে থাকতে বলেছি, থাকবেন। জি, থাকবো। পুতুল আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে বলল। গুড বয়। আমি এই প্রথম ওর হাসি দেখলাম, কত মায়াবী হাসি। পরের দিন সকালে খেয়ে বের হলাম, আমি আর পুতুল। পুতুল কালো একটা শাড়ি পরেছে, চোখে ঘাড়ো করে কাজল দিয়েছে। আমি চোখকে দমিয়ে রাখতে পারলাম না, তাই রিকশায় বারবার আর চোখে তাকাতে লাগলাম পুতুলের দিকে। পুতুল আমার কাণ্ড দেখে অন্যদিকে তাকিয়ে হাসতে লাগলো। লজ্জায় পড়ে গেলাম আমি। একটা শপিং মলের সামনে এসে নামলাম। পুতুল পাঞ্জাবি দেখছে। আমাকে একটা কালো পাঞ্জাবি দেখিয়ে বলল, এটা কেমন লাগে দেখেন তো। জি, ভালো। কাউকে গিফট করবেন নাকি? পুতুল আমার কথার পাত্তা না দিয়ে বলল, এটা ভিতর থেকে পরে আসুন। আমি কেন পরবো? পুতুল আমাকে চোখ রাগিয়ে বলল, এত কথা বলেন কেন? এটা পরে আসতে বলেছি, পরে আসুন। আমি পাঞ্জাবি নিয়ে ওদের রুমে ঢুকে চেঞ্জ করে আসলাম। বাহিরে আসতেই পুতুল চারপাশ থেকে আমাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, একদম মানিয়েছে। পুতুল আমার হাত থেকে যে শার্টটা বাসা থেকে পরে এসেছি সেটা নিয়ে সফট অ্যাসিস্ট্যান্টকে বলল, মামা, এটা প্যাক করে দিন। পুতুল পাঞ্জাবির দাম পেমেন্ট করে দিয়ে আমাকে নিয়ে আবার বের হলো। আমাদের দুজনকে দেখলে যে কেউ বলবে একটা কাপল। নীলা তার কালো শাড়ির সাথে ম্যাচিং করে আমাকে কালো পাঞ্জাবি পরালো। ওর মতি গতি ঠিক বুঝে উঠতে পারছি না আমি। একটা রেস্টুরেন্টে ঢুকলো আমাকে নিয়ে। দুজন একটা টেবিলে বসলাম। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, কি খাবেন? জি, কিছু না। পুতুল আমার দিকে কিছুটা ভ্রু কুচকে তাকিয়ে বলল, এত আনইজি ফিল করেন কেন? আমি কিছু বললাম না। পুতুল তার মন মতো খাবার অর্ডার করলো। খাবার টেবিলে চলে আসলো। পুতুল বলল, নিন খান। জি, আমি তো সব খাই না, আর এসব খাবার কখনো খাইনি। তো
তো আগে কখনো খাননি, কি হয়েছে এখন খাবেন? হা করেন। পুতুল কিছুটা খাবার জোর করে খাইয়ে দিল আমাকে। না, মজা আছে তো খাবারটা। তারপর আমি নিজেই খেতে লাগলাম। পুতুল আমার খাওয়া দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। এই মেয়েটা মুচকি হাসলে এত মায়াবী লাগে কেন? সব যেন থেমে যায় ওর হাসিতে। আমি খাওয়া রেখে ওর হাসির দিকে তাকিয়ে থাকলাম। পুতুল হাসি থামিয়ে বলল, কি হলো, খাচ্ছেন না কেন? আমাকে দেখার অনেক সময় পাবেন, এখন খান। এবার আমি সত্যি অনেক লজ্জা পেলাম। সারাদিন এদিক ওদিক ঘুরে বিকেলে নদীর পাড়ে নিয়ে গেল। আমার টিউশনের সময় হয়ে গেছে, তাই বললাম এবার চলেন বাসায় চলে যাই, আমার টিউশনিতে যেতে হবে, সময় হয়ে গেছে। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, আজ সব বাদ, এখন হাতটা একটু দেন তো। কেন? হাত দিয়ে কি করবেন? আমার হাত ঠান্ডা হয়ে গেছে, আপনার হাতের উষ্ণ ছোঁয়ায় আমার হাত গরম করব। কই দিন। আমার হাত বাড়াতে গিয়ে দেখে হাত কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। পুতুল আমার অবস্থা দেখে কাঁপা হাতটা ওর হাতের ভিতরে নিয়ে গেল। আমার হাতের আঙ্গুলের ভেতর ওর আঙ্গুল ঢুকিয়ে আঁকড়ে ধরলো হাত। হালকাভাবে হাতে চাপ দিচ্ছে আর অন্যদিকে তাকিয়ে হাসছে। ওর হাসির ছোঁয়ায় যেন এক অন্যরকম ভালোবাসা শিহরিত হচ্ছে আমি। প্রতিবারই হাত চেপে ধরাতে যেন কেঁপে উঠছে আমি। এই প্রথম কোনো মেয়ের হাত ধরেছি তো, তাই মনে হয় এমন হচ্ছে। আমরা নদীর পার ঘেঁষে হাঁটছি। আমার চুপ থাকা দেখে পুতুল বলল, কি হলো, এমন চুপ হয়ে গেলেন কেন? কিছু বলেন। কি বলবো? খারাপ লাগছে কি আমার হাত ধরে হাঁটতে? আমি কিছুই বললাম না। এই মেয়েটা এত চঞ্চল, ভেতরটা এত সুন্দর, তা বাহির থেকে দেখলে বোঝা যায় না। আমরা গিয়ে একটা বেঞ্চে বসলাম। আমার হাতটা এবার দু হাতের মাঝখানে নিয়ে চেপে ধরলো। কি মনে করে যেন পুতুল আমার মুখ পানে একই দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ওর চোখের দিকে তাকিয়ে থাকার সাহস আমার নেই, তাই নদীর দিকে তাকিয়ে থাকলাম। ওর এভাবে তাকিয়ে থাকা আমার প্রচুর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। ওর ধ্যান ভাঙলো ফোনের রিংটোনে। হয়তো কোনো কিছু আজ গটিয়ে ফেলতো পুতুল। ও ফোন হাতে নিয়ে কল রিসিভ করে বলল, বাবা আসছি। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, বাবা ফোন দিয়েছে, চলেন বাসায় যাই। রিকশায়ও হাত আঁকড়ে ধরে বসে থাকলো। বাসার সামনে চলে এসেছি। আঙ্কেল এভাবে দেখলে খারাপ ভাবতে পারে, তাই বললাম বাসার সামনে এসে গেছে, এবার হাতটা যদি ছাড়তেন। পুতুল আমার হাত ছেড়ে রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে বাসার ভেতরে চলে গেল। আমিও রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম। পুতুল কিছুক্ষণ পর আমার রুমে এসে বলল, কি ব্যাপার, ফ্রেশ না হয়ে শুয়ে আছেন কেন? যান, ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করেন, আমি চা নিয়ে আসছি। পরে ফ্রেশ হব। পুতুল কিছুটা রেগে বলল, কোনো কথা শুনতে চাই না, আগে উঠুন, ফ্রেশ হন। পুতুল আমাকে জোর করে উঠিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আমি ওর কাণ্ড দেখে অবাক। কেমন অধিকার খাটানো শুরু করে দিয়েছে। ফ্রেশ হয়ে এসে দেখি পুতুল চা বানিয়ে এসেছে। চা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, চা খেলে সব ক্লান্তি চলে যাবে, আমি ফ্রেশ হয়ে আসি, আপনি রেস্ট নেন। পুতুল চলে গেছে। মেয়েটার চায়ের হাত দারুণ, রান্নার হাতও খারাপ না, বেশ ভালো। বেশ লাগে ওর হাতের রান্না। এখন ঘুম থেকে সকালে পুতুলই ওঠায় আমাকে। মেয়েটা খুব কেয়ার করে আমার, ভালোই লাগে আমার। কিন্তু আমি বুঝি ও কি চায়, কেন এমন অধিকার খাটায় আমার উপর। এ যে হবার নয়। আমি তো এতিমই, চাইলেও পারবো না আমার সাথে ওকে জড়াতে। বেশ কিছুদিন পর কলেজে আমি আর জনি বসে আছি, তখন তারিন আমার কাছে আসলো। তারিন মেয়েটা খুব ভালো জানে আমাকে, তো কাছে এসে বলল, হাই জনি, কেমন আছো? ভালো, তুমি? ভালো। এই সাহিল, চল তো, কোথায়? তোমাকে নিয়ে একটু মার্কেটে যাব। তুমি একা যাও, আমি যেতে পারবো না। তারিন আমার হাত ধরে বলল, চলো না, যাবো আর আসবো। তুমি যাও না, একটু কষ্ট করে। দেখো না জনি, ওকে একটু আমার সাথে আসতে বলো না। মেয়েটা এত করে বলছে যখন, জানা। সত্যি আমার খারাপ লাগছে, তুমি একা যাও। তোমার খারাপ লাগা আমি দূর করে দিব, তুমি চলো চলো। এই বলে আমাকে তারিন টানতে টানতে নিয়ে গেল। কলেজের সামনে থেকে রিক্সা নিয়ে চললো শপিং মলে। কেনাকাটা অনেক করলো তারিন। আমার জন্য শার্ট নিতে চেয়েছিল, আমি না বলাতে নেয়নি। তারপরও জোর করে একটা খড়ি দিল। সেখান থেকে গেলাম কসমেটিকের দোকানে। কপাল গুচে
দেখা হয়ে গেল পুতুলের সাথে। আনিশাকে নিয়ে এসেছে পুতুল। তারিনের বান্ধবী হলো আনিশা আর তানিশা, বান্ধবী হলো পুতুল। পুতুল আমাকে আর তারিনকে একসাথে দেখে চোখ বড় করে তাকিয়ে আছে আমার দিকে। ওর এই চাওয়া দেখে ভয় লাগছে আমার। আমি পুতুলে জিজ্ঞাসা করলাম, আপনিও মার্কেটে আসছেন, কিছু কিনবেন নাকি? আমার কথার কোনো জবাব দিল না, একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে আনিশা বলল, কি রে তারিক, তখন জিজ্ঞাসা করলাম আমার সাথে যাবি কিনা, তখন তো না করে দিলি, আর এখন সোহেলের সাথে মার্কেট করতে চলে এলি। খুব উন্নতি হচ্ছে তোর। ধুর, কি যে বলিস না তুই। তারা কি কিনলো? না, কিছু কিনিনি, কিনবো। আচ্ছা তোরা কিন, আমরা ওদিকে যাচ্ছি। পুতুল কোনো কথা বলল না, শুধু আমার চোখের দিকে একইভাবে তাকিয়ে আছে। ওর কি হলো আবার? ওখান থেকে তড়িঘড়ি করে চলে গেলাম আমরা। তারিন কেনাকাটা শেষ করে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। রুমের ভিতরে ঢুকতে দেখি পুতুল বসে আছে রুমে। ওর চোখ দেখে খুব ভয় করে উঠল। রক্তবর্ণ ধারণ করেছে ওর চোখ। আমি কাছে যেতেই পুতুল উঠে আমার কলার ধরে দেয়ালের সাথে ঠেলে দরজায় ধরল। কি করছেন কি? পুতুল আমার মুখের খুব কাছে এসে বলল, এমন কোনো কাজ করবি না যাতে আমার রাগ ধরে রাখতে না পারি, আমার মেজাজ যাতে গরম না হয়। এবার আমার হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, তারিন দিয়েছে এটা? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। পুতুল আমার হাত থেকে এক টান মেরে ঘড়িটা ছিঁড়ে ফেলল। আমি হাঁ করে তাকিয়ে আছি। তারপর পুতুল ঘড়িটাকে এক আছাড় মেরে চুরমার করে দিয়ে রাগে গটগট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ওর রাগ দেখে আমি তো অবাক। এই সামান্য ব্যাপার নিয়ে ও এমন করবে আমি ভাবতেও পারিনি। পরের 3 দিন আর আমার সাথে কথা বলেনি পুতুল। আমি বললেও চুপ করে থাকতো। বুঝলাম আমার উপর বেশ রেগে আছে। 4র্থ দিন আমি টিউশন থেকে এসে দেখি পুতুল আমার রুমে বসে আছে। আমি কাছে যেতেই পুতুল বলল, হাতটা দিন। আমি হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে আছি। পুতুল বিরক্ত হয়ে আমার মুখে ছো মেরে নিয়ে একটা ঘড়ি পরিয়ে দিল। ব্যাস, চমৎকার তো ঘড়িটা। পুতুল আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রুম থেকে চলে গেল। মেয়েটার মাঝে মাঝে হয়টা কি? কিছুক্ষণ পর পুতুল চা হাতে আমার রুমে আসলো। অন্যদিকে তাকিয়ে আমার দিকে চা বাড়িয়ে দিল। আমি ওর হাত থেকে চা নিলাম। পুতুল আমার পাশে চুপটি করে বসলো। আমি চা খেতে লাগলাম। আমি আবার চা পাগল। চা খাচ্ছি, হঠাৎ পুতুল শান্ত গলায় বলল, আমি চাই না আপনি তারিনের সাথে মিশেন বা কথা বলেন। আমি চুপ করে চা খাচ্ছি। পুতুল আমার কোনো জবাব না পেয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কি বলেছি আমি? কি বলছেন? তারিনের সাথে আর যেন না দেখি, ওর সাথে আর মিশবেন না, আমার ভালো লাগে না। কি বলেছি বুঝতে পেরেছেন? বুঝেছি। পুতুল আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। ওর এই হাসি দেখলে আমার সব থমকে যায়। আমি হা হো হয়ে তাকিয়ে আছি পুতুলের দিকে। পুতুল আমার কাছ থেকে আমার অর্ধ খাওয়া চা নিয়ে খেতে লাগলো আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। কলেজে নতুন একটা মেয়ে ট্রান্সফার হয়ে আমাদের কলেজে ভর্তি হয়েছে। দেখতে মাশাআল্লাহ। আমি জনি বসে আছি কলেজের চত্বরে। তখনই সেই মেয়েটা আসলো আমাদের কাছে। হাই, আমি নূপুর। হাই, আমি জনি। নতুন নাকি? জি। আচ্ছা, পরিচিত হও। এ হলো সোহেল, আমার বন্ধু। হাই। হ্যালো। আমিও কি তোমাদের বন্ধু হতে পারি? কেন? আরে ইয়ার হতে চাচ্ছে, হোক না। আচ্ছা ফ্রেন্ড। জনি, আমি তো আজ নতুন আসলাম, ক্লাস কোনটা চিনি না। নো প্রবলেম, চল আমাদের সাথে। তারপর নূপুরকে নিয়ে আমাদের ক্লাসের দিকে এগোতে লাগলাম। এসব কিছু পুতুল আর আনিশার চোখ এড়োলো না। কিছুদিনের মধ্যেই নূপুর হয়ে উঠল আমাদের একজন। মেয়েটা মিশুক প্রকৃতির বলা যায়। তো আমরা 3 জন বসে কলেজ ক্যান্টিনে কফি খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। আড্ডা তো বোঝেনি, হাসাহাসি একটু হয়। তখন কোথা থেকে যেন আনিশা চলে আসলো আমাদের সামনে। দেখে মনে হচ্ছে কোনো কারণে খুব রেগে আছে। আনিশা আমাকে আর নূপুরকে বলল, আমি আর নূপুর বাইরে চলে গেলাম। জনিও আমাদের সাথে আসতে চাইল। আনিসা তার হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিল। জনি আনিসার কথাবার্তা। কি হয়েছে তোমার? কিছু বলছি না বলে যা ইচ্ছে তাই করবে? যার তার সাথে মিশবে, আনন্দ করবে, হাসাহাসি করবে?
কার সাথে মিশবো না মিশবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না, তোমার ব্যক্তিগত ব্যাপার না। আমাকে কষ্ট দিয়ে তুমি অন্য কারোর সাথে মিশতে পারো না, হাসাহাসি করতে পারো না। আমি কাউকে কষ্ট দেই না, ইচ্ছাকৃত কেউ কষ্ট পেলে তাতে আমার কি? আর আপনি বা ইচ্ছাকৃত কষ্ট পাচ্ছেন কেন? আনিসা এবার জনির হাত চেপে ধরে কেঁদে দিয়ে বলল, তুমি এমন করছো কেন? আমি আর নিতে পারছি না, এত কষ্ট আর নিতে পারছি না। আমি মানছি আগে তোমার সাথে অভিনয় করেছি, কিন্তু এখন বিশ্বাস করো তোমাকে খুব ভালোবাসি। তুমি যা করতে বলবে আমি তাই করব। প্লিজ আমাকে তবুও মাফ করে দাও। দেখুন, হাত ছাড়ুন, সবাই তাকে আছে, আর আপনাকে আমি মাফ করে দিছি অনেক আগেই। নতুন করে ভালোবেসে আর কষ্ট পেতে চাই না, যেভাবে আছি বেশ আছি। আমার মতো ফকির আপনার সাথে যায় না, আপনাদের মতো বিউশালী কাউকে খুঁজে নিন। জনি আনিসার কাছ থেকে হাত ছাড়িয়ে বাইরে চলে আসলো। জনির চোখ কিরকম ভেজা ভেজা দেখাচ্ছে। আমাদের কাছে আসতেই বললাম, কি ব্যাপার? কি বললো রে আনিসা তোকে? সেসব তোর জানা দরকার নেই। এই নূপুর, চল ক্লাসে যাই। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? তারপর আমরা ক্লাসে চলে গেলাম। আনিসা হয়তো ক্যান্টিনে বসে বসে কাঁদছে। আমার নূপুরের সাথে মিশাটাও পুতুল ভালোভাবে নিচ্ছে না। কলেজে আসলে চোখে চোখ রাখছে। তারিনের সাথে দেখা হয় না কয়েকদিন। শুনেছি গ্রামের বাড়িতে গিয়েছে। পুতুল বাসায় আমাকে এক্সট্রা কেয়ার করে, কখন কি লাগবে না লাগবে তারও খোঁজ খবর রাখে। আমার জামা কাপড়ও ধুয়ে দেয়। আমি বুঝি তো কেন এমন করে, কিন্তু আমি তো ছন্ন ছাড়া। আমার কি আর এসব মানায়? কলেজ চত্বরে বসে আছি আমরা তিনজন। হঠাৎ তারিনের দেখা। তারিন আসলো আমাদের কাছে। অনেকদিন পর দেখলাম ওকে। এসেই জনিকে বলল, জনি, আমি একটু সাহিলকে নিয়ে ক্যান্টিনে যাই, একটু পরে চলে আসবো। এই বলে আমার হাত টানা শুরু করলো। আরে বলে তো যাও, কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমাকে। ভালো আছি, এসে কথা বলবো। আমি আর ওর সাথে যাওয়ার জন্য অমত করলাম না। আমাকে এইভাবে নিয়ে যাচ্ছে, এইটা কিন্তু একজনের চোখ এড়ালো না। দুজন গিয়ে ক্যান্টিনে বসলাম। 2 কাপ কফির অর্ডার করলাম। তো তারিন, কি খবর তোমার? কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, এখন ভালো আছি। আমাকে এভাবে টেনে আনার কি দরকার ছিল? আমাকে বললেই তো তোমার সাথে চলে আসতাম। অনেকদিন দেখি না তো তোমাকে, তাই। আমাকে দেখার কি আছে? তোমার ভেতর থেকে বাচ্চামো স্বভাবগুলো এখনো গেল না। আমি তো বাচ্চাই। তারিনের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষে বাসায় আসলাম। রুমে ঢুকে দেখি পুতুল রুমে বসে আছে। আমি কিছু বলার আগে আমার গালে ঠাস করে একটা সজোরে থাপ্পড় মারলো। ঝিমঝিম করে উঠলো মাথাটা। তারপর শুনতে পেলাম ওর চিৎকার, তোকে কতবার বলছি ওই মেয়েটার সাথে কথা বলবি না, তারপর ওর সাথে ক্যান্টিনে যাস, কফি খাস। ওর সাহস কি করে হয় তোর হাত ধরার? আমি চুপ করে থাকলাম। কিছু বলা দরকার, তারপরও আমি গালে হাত দিয়ে চুপ করে আছি। পুতুল আবার ধমক দিয়ে বলল, কি হলো, কথা বলছিস না কেন? আমার কোনো প্রতিউত্তর না পেয়ে আমাকে সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বের হয়ে গেল। ওকে কি করে বুঝাই যে তারিনের সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই? এমনিতেই পেটে অনেক ক্ষুধা, তারপরও আবার বিনা কারণে এরকম থাপ্পড়। মনটাই খারাপ হয়ে গেল। তাই আজ আর টিউশনিতে গেলাম না। জনির মেসের দিকে যাওয়া যাক, সেখানে গেলে মনটা একটু ভালো হবে। তাই ওর মেসের দিকে যেতে লাগলাম। সেখানে গিয়ে দেখি আরেক কাণ্ড। জনির মেসের সামনে আনিসা তার গাড়ির সাথে হেলান দিয়ে মুখটা গুমরা করে দাঁড়িয়ে আছে, আর এক দৃষ্টিতে জনির রুম বরাবর তাকিয়ে আছে। দূর থেকে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছি। কিছুক্ষণ পর পর জনি জানালা দিয়ে উকি মেরে দেখছে। আমি আর না দাঁড়িয়ে জনির মেসের ভেতরে ঢুকে গেলাম। জনিকে দেখে বেশ চিন্তিত মনে হলো। তাই বললাম, কি রে, কি হয়েছে? এমন চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? আর বাইরে দেখলাম আনিশা দাঁড়িয়ে আছে। সেটাই তো বেশ চিন্তার। তোকে বলেছিলাম না যে আমি এক আনিশাকে ভালোবাসতাম? বলেছিলি, বাট দেখলি না তো। এই সে আনিশা। আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম তোদের দুজনকে। আচ্ছা যাই হোক, ওকে ভিতরে নিয়ে আসি। না, একবার ধোকা দিয়েছিল, আবার সেই ধোকায় পড়তে চাই না। কখন এসেছে আনিশা? কলেজ ছুটির পর থেকে। সেই দুপুর থেকে এখনো দাঁড়িয়ে আছে মেয়েটা। সন্ধ্যা হতে চললো। তুই মানুষ, ভিতরে নিয়ে আয়। না, আমি তাহলে ওকে চলে যেতে বলি। তোর যাওয়া লাগবে না, আমি বলেছি ওকে। তো কি বলেছিল আনিশা? কি আর বলবে, বলেছে আমি যতক্ষণ বুকে জড়িয়ে না নিব
ততক্ষণ এখান থেকে এক পাও নড়বে না। তো যা, মেয়েটাকে বুকে জড়িয়ে নে। আমি কি ওকে ভালোবাসি নাকি যে ওকে বুকে জড়িয়ে নিব? মিথ্যা বলছিস কেন? তুইও তো মেয়েটাকে ভালোবাসিস। না, বাসি না। তোর চোখ তো তাই বলছে, তুই ওকে ভালোবাসিস। আমি কিছু জানি না, কিছু জিজ্ঞাসা করিস না আমাকে। দেখ, হয়তো একবার তোকে ধোকা দিয়েছে, তাই বলে কি আবার ধোকা দেবে? মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখ, কত ভালোবাসে তোকে। ওর চোখ তো আর মিথ্যা বলছে না। জনি উঠে আবার বারান্দায় গিয়ে আনিশাকে দেখতে গেল। আনিশা ওর দিকে তাকিয়ে চোখের পানি ছাড়াতে লাগলো। আমি পেছন থেকে বললাম, দেখ, মেয়েটার চোখ দিয়ে তোর ভালোবাসার অশ্রুকণা ঝরছে। এখনো বলবি ও তোকে ভালোবাসে না, তোকে ধোকা দেবে? জনি আমার কথায় চমকে গেল। যা, সন্ধ্যা হয়ে গেছে, চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। মেয়েটাকে আর কষ্ট দিস না। যে ভুল করে ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দিতে হয়। যা, ওকে বুকে জড়িয়ে নে। তুই যতক্ষণ ওকে বুকে জড়িয়ে না নিবি ততক্ষণ ও এখান থেকে যাবে না। তুই এতদিনে বুঝিসনি ও কতটা জেদি। ওকে তুই আমার থেকে বেশি চিনিস। আমার দিকে না তাকিয়ে যা, ওকে বুকে জড়িয়ে নে। মেয়েটা তোকে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। যা। আমি জনিকে ঠেলে রুম থেকে বাহিরে বের করে দিলাম। পাগল ছেলে একটা। জনি নিচে গিয়ে আনিসার সামনে দাঁড়ালো। আনিসা এক দৌড়ে জনির বুকে ঝাঁপিয়ে পড়লো। বুকের ভেতর মুখ গুজে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমাকে আর কষ্ট দিও না, আমি আর সইতে পারছি না, তুমি ছাড়া থাকতে পারবো না, প্লিজ প্লিজ একবার ছড়িয়ে নাও। জনি আর অভিমান ধরে রাখতে না পেরে আনিসের সাথে কেঁদে দিয়ে বলল, আর কখনো যদি ধোকা দেওয়ার চেষ্টা করে তো তখন দেখো। না, খুব ভালোবাসি তোমাকে, কখনো ছেড়ে যাব না। জনি আমাকে দেখে বলল, তুই এখানে কি করিস? তোদের রোমান্স দেখা লোভটা সামলাতে পারলাম না, তাই চলে আসলাম দেখতে। যা, রুমে গিয়ে বস, আমি ওকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। তারপর জনি আনিসাকে আনিসার গাড়িতে করে নিয়ে চলে গেল। ওদের এভাবে দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। জনির মেসে বসে আছি, হঠাৎ মোবাইলটা বেজে উঠল। চেয়ে দেখি পুতুল। কল রিসিভ করে চুপ করে থাকলাম। কি হলো? কোথায় আপনি? আমি চুপ করে থাকলাম। কি হলো, কথা বলছেন না কেন? কোথায় আপনি? জনির মেসে। তাড়াতাড়ি চলে আসুন, আমি বসে আছি। কিছুক্ষণ নীরবতা চললো দুপাশে। তারপর কলটা কেটে দিলাম। মন ভালো করতে এসেছি, মন ভালো হয়ে গেছে। এখন বাসার দিকে যাওয়া যাক। হালকা অন্ধকারে হাঁটা ধরলাম বাসার পথের দিকে। হাঁটতে হাঁটতে একটা বিষয় নিয়ে চিন্তা করতে লাগলাম। পুতুল হয়তো আমাকে পছন্দ করে, কিন্তু এ যে হবার নয়। এটা শুনলে হয়তো আঙ্কেল কষ্ট পাবে। না, যে আমাকে এই শহরে আশ্রয় দিয়েছে তার মনে তো আমি কষ্ট দিতে পারি না। কালই মেসে উঠতে হবে, এখানে আর থাকা যাবে না। আমার মতো একটা এতিম ছেলের সাথে জড়িয়ে পুতুল কেন তার ফুলের মতো জীবন নষ্ট করবে? ও অনেক দামি দামি ছেলে পাবে, হয়তো আঙ্কেল ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে। না, থাকা যাবে না। নানার সম্মানটুকু বজায় রাখতে হবে। এসব কথা ভাবতে আমার খুব কষ্ট লাগছে। আমিও তো পছন্দ করি। মনকে আর এসব বোঝে? মনকে তো আর মানাতে পারছি না। মনকে কি বলে বোঝাবো? না, মন যাই বলুক, নিজে কষ্ট পেলেও সবাইকে তো খুশি রাখতে পারবো। জনের কাছে কল দিলাম। কিরে শালা, তুই কোথায়? তোকে না বসতে বললাম? চলে এসেছি। আচ্ছা, তোর মেসে কি থাকার মতো জায়গা হবে? কেন, আর কে থাকবে? আমি থাকবো। তুই মেস থাকবি কেন? পরে বলবো। জায়গা আছে কিনা বল। আছে। কাল আসছি। কল কেটে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি দরজা খোলা, তাই ভেতরে ঢুকে দেখি পুতুল দরজার পাশে বসে আছে, চোখ চোরা লাল হয়ে আছে। এতক্ষণ লাগে আসতে? খেতে বসুন। আঙ্কেল কোথায়? আপনি বসুন, আমি ডেকে আনছি। একটু পর আঙ্কেল আসলো। আমরা তিনজন খেতে বসলাম। কাল চলে যাব, তাই ভাবলাম এখন বলা যাক আঙ্কেলকে। আঙ্কেল, একটা কথা বলার ছিল। বলো। আমি মেসে উঠতে চাচ্ছি। পুতুল খাওয়া থামিয়ে দিয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। আমার বাসায় কোনো সমস্যা? জি না আঙ্কেল। তাহলে আপনাদের বাসায় আর কতদিন? ম্যাচ ঠিক করেছি, কাল চলে যাব। আমি একথা বলতেই পুতুল তার নিজের খাবারে পানি ঢেলে রুমে চলে গেল। দেখো, যাবে বললেই হলো নাকি? আর মাত্র একটা বছর, তারপর চাইলেও আটকাতে পারবো না। না আঙ্কেল, ম্যাচ ঠিক করেছি।
কথা বাড়িও না, চুপচাপ খাও। বেশি কিছু আর বলার সাহস পেলাম না। রাতটা নির্ঘুম কাটলো। সকালে উঠেই আঙ্কেলের কাছে চলে গেলাম। শেষমেশ বলে দেখি একটু পর ওনাকে পাওয়া যাবে না, কলেজে চলে যাবে। তাই ওনার কাছে চলে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল তৈরি হয়ে কলেজে যাওয়ার জন্য বের হচ্ছে। আমি বললাম, আঙ্কেল। উনি আমার দিকে ঘুরে তাকালেন। আঙ্কেল, আমি একটু পর চলে যেতে চাচ্ছি। শোনো, এত চালাকি করো না। তুমি যেতে চাইলেই আমি তোমাকে ছাড়ছি না। জানি না হঠাৎ কি কারণে চলে যেতে চাচ্ছ, কিন্তু তোমার নানা তোমাকে আমার কাছে আমানত হিসেবে পাঠিয়েছে। তাছাড়া তোমার নানার কাছে আমি কি জবাব দেব? আমি নানাকে বুঝিয়ে বলবো। বেশি কথা বলো না। হঠাৎ পুতুল ওর রুম থেকে বেরিয়ে ওর বাবাকে বলতে লাগলো, বাবা তুমি কলেজে যাও, দেখি ও কি করে যায়। খুব সাহস বেড়েছে। কি হলো, তুমি যাচ্ছ না কেন? যাও, ওকে আমি দেখছি। পুতুলকে দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছি। ওর চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, মুখ অসম্ভব লাল। আমি আমার রুমে চলে আসলাম। পুতুল হঠাৎ আমার রুমে আসলো, তারপর দরজাটা আটকে দিল। কি করছেন কি? দরজা আটকেছেন কেন? আঙ্কেল দে। আর কিছু বলতে দিল না। ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট ছোড়া আটকে দিল। পুতুল এমন কিছু করবে আমি ভাবতেও পারিনি। না চাইতেও আমার হাত দুটো ওকে আঁকড়ে ধরলো। ব্যাস, কিছুক্ষণ পর ছাড়লো। তারপর আমাকে খাটের ওপর ধাক্কা মেরে ফেলে বুকের ওপর উঠেই শুরু করলো মায়ের দেওয়া। কুত্তা, কিছু বলছি না বলে বেশি বার বেড়ে গেছিস। কই যাবি? হ্যাঁ, আমাকে রেখে কই যাবি? তোর ঠ্যাং আমি ভেঙে ফেলবো। কি করছেন? ব্যথা পাচ্ছি তো। লাগছে তো। লাগুক, বেশি করে লাগুক। আমার সাথে অভিমান করে চলে যেতে যাচ্ছিস। থাপ্পড় দিয়েছি বলে অভিমান করেছিস? তোকে মেরে তোর থেকে বেশি কষ্ট পেয়েছি আমি। তোকে খুন করে ফেলবো। তোকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এবার তো থামুন, যাব না তো বলেছি। আমাকে আরো কিছুক্ষণ মেরে ক্লান্ত হয়ে বুকের উপর শুয়ে পড়লো। তারপর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলল, তুই বুঝিস না আমি তোকে কত ভালোবাসি, কেন তোর এত কেয়ার করি, কেন তোকে মারি। বুঝি বলেই তো চলে যেতে যাচ্ছি। একথা বলতেই পুতুল বুকের থেকে মুখ উঠিয়ে আমার চোখের দিকে তাকালো। দেখুন, কেন আমার মতো একটা এতিম ছেলের সাথে নিজের জীবন জড়াতে চাচ্ছেন। পুতুল ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল আমার গালে। আর যদি নিজেকে এতিম বলেছিস তখন দেখিস কি করি তোকে। যতই যা বলুন, এটাই বাস্তব যে আমি এতিম। আমার কোনো স্থান ঠিকানা নেই। আপনি আমার থেকে অনেক ভালো ছেলে পাবেন। আপনার বাবাও আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। আমার মতো চালচুলনহীন ছন্ন ছাড়া ছেলের জন্য কেন আপনার বাবার স্বপ্ন নষ্ট করবেন? আমি এত কিছু বুঝি না, তোকে ভালোবাসি, ব্যাস। তোর বুকে আমার স্থায়ী ঠিকানা। কেন এত ভালোবাসেন? নাকি দয়া দেখাচ্ছেন? আমি এত কিছু বুঝি না, শুধু জানি তোকে ছাড়া বাঁচবো না। হইছে, এবার বুক থেকে নামেন। আপনার বাবা কি না কি মনে করবে? বাবাকে কলেজে পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, এবার আপনি আপনার রুমে যান। না, আপনার বুকে ঘুমাবো। কাল সারা রাত একটু ঘুমাতে পারিনি। কিছুক্ষণ নীরবতা চলল দুজনের ভেতর। তারপর পুতুল আবার বলল, আমাকে ভালোবাসেন তো? দেখো, শুধু শুধু আমার মতো কিছু বলতে না দিয়ে আমার ঠোঁট ওর আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিয়ে বলল, আমি এত কিছু শুনতে চাইনি। ভালোবাসেন কি না? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাসি, অনেক আগে থেকে। তাহলে আমাকে ঘুমোতে দিন। দেখো, বাস্তবতা বলে একটা কথা আছে। বাস্তবতার কাছে আমাদের ভালোবাসা হার মানবে। তোমার বাবা কি মানবে কখনো এই সম্পর্ক? কখনোই না। একটু বোঝার চেষ্টা করো। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমায় ছাড়া থাকতে পারবেন? আসলে এই পুতুলকে ছাড়া কি থাকতে পারবো? চুপ করে থাকলাম আমি। জানতাম পারবেন না। বাবাকে আমি ম্যানেজ করে নিব। দেখো, অনেক কষ্ট নিয়ে বড় হয়েছি। তোমাকে হারানোর কষ্ট সইতে পারবো না। আমার ভালোবাসা দিয়ে আপনার সব কষ্ট দূর করে দেব। এখন কোনো কথা বলবেন না, চুপচাপ এভাবে থাকুন। হইছে, এবার ওঠো। অনেক ক্ষুধা লেগেছে।
পুতুল আমার বুক থেকে উঠতে উঠতে বলল, আমি নাস্তা রেডি করছি, আপনি ফ্রেশ হয়ে আসেন। পুতুল নাস্তা রেডি করতে চলে গেল। কিছুক্ষণ পর দুজন একসাথে নাস্তা করলাম। আমাকে আর কলেজে যেতে দিল না পুতুল। দিনটা ঘুরে ফিরে কাটিয়ে দিলাম দুজন। পরদিন আমরা দুজন এক রিকশায় কলেজে গেলাম। জনি আর আনিসাকে একসাথে দেখা যাচ্ছে কলেজে। পুতুল আমার হাত ধরে হাঁটছে। যেই তারিনকে আসতে দেখলো পুতুল, তখনই আমার হাতটা আরো ভালো করে আঁকড়ে ধরলো। তারিন তো হা হয়ে শুধু তাকিয়ে আছে আমাদের দিকে। তারিনের কাছে গিয়ে বললাম, কেমন আছো? তখন তারিনের হুঁশ আসলো। আমার দিকে তাকিয়ে বলল, ও তোমাকে এইভাবে ধরে আছে কেন? আমি কিছু বলার আগেই পুতুল আমাকে আর একটু ভালো করে আঁকড়ে ধরে বলল, কতটা কাছের হলে এভাবে আঁকড়ে ধরতে পারে তুমি জানো না? তারিন আমার দিকে তাকিয়ে বলল, উনি কি বলবে? আমরা একে অপরকে ভালোবাসি, তাই তো এভাবেই হাঁটছি। পুতুল আমার চোখের দিকে তাকালো। আমি পুতুলের চোখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, ও ঠিক বলেছে। পুতুলের ঠোঁটের কোণে মৃদু হাসি দেখতে পেলাম। তারিন কিছুটা আহত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, চলো আজ আমরা একসাথে কফি খাবো। তারিন চলে গেল। এবার গেলাম জনের কাছে। আহ, কি প্রেম রে! আনিসা জনের কাঁধে মাথা দিয়ে বসে আছে। কি রে বেটা, আনিসাকে পেয়ে আমাকে ভুলে গেলি? তুই যে বলিস না, তোকে কি ভোলা যায়? বস এখানে। ওমা পুতুল যে, আজ দুজন একসাথে, ব্যাপার কি সোহেল? কাজ কি হয়ে গেছে? পুতুল কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে আমার হাত শক্ত করে চেপে ধরলো। কি যে বলিস না। তা আনিসার খবর কি? তোমার প্রেম চলছে কেমন? চলবে কি, এতদিন পর কাছে পেলাম, কই একটু বেশি ভালোবাসবো তা না, আমাকে সময়ই দিচ্ছ না। এই ব্যাপার, তা গলায় ঝুলিয়ে নিলেই তো পারো। সেটা তো চাচ্ছি, আর অল্প কিছুদিন, তারপর গলায় ঝুলিয়ে নেব। পেছন থেকে হঠাৎ নূপুর বলে উঠল, আরে পাগলি কাছে আয়, তোকেও একটা দড়িয়ে দেব। চলো আজ একসাথে কফি খাওয়া যাক। খারাপ না, চলো। সবাই মিলে ক্যান্টিনে চলে গেলাম। কফির বিল অবশ্য আনিসা দিয়েছে। ব্যাস, কিছুদিন হলো গ্রামে যাওয়া হলো না। নানাকে দেখার জন্য মনটা আনচান আনচান করছে। তাই ভাবলাম কিছুদিন নানার কাছ থেকে ঘুরে আসি। কলেজের প্রিন্সিপাল যেহেতু আঙ্কেল, তাই ছুটিটা ওনার কাছ থেকে নিতে হবে। তাই ভাবলাম রাতে খাওয়ার সময় বলে দেখি। রাতে আমরা তিনজন খেতে বসলাম। আঙ্কেল নানার কাছে অনেকদিন যাওয়া হয় না, একটু দেখতে যেতে চেয়েছিলাম। যাবে, সমস্যা কি? না মানে কলেজ থেকে তো ছুটি লাগতো। সে তোমার চিন্তা করতে হবে না। কাল একটা ছুটির অ্যাপ্লিকেশন জমা দিও। তা কবে যেতে চাও? পরশুদিন। ঠিক আছে। আমি খেয়ে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর পুতুল আসলো আমার রুমে। ওই, আপনি কোথায় যাবেন? নানার বাসায়। আমাকে ফাঁকি দেওয়ার ধান্দা না? ধুর, কি যে বলো না। তোমাকে ফাঁকি দেব কেন? না, আপনি গেলে আর আসবেন না, আমি যেতে দেব না। আরে পাগলি, যাবো আর আসবো। এবার কেঁদে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া, আমিও যাব আপনার সাথে। দেখো, পাগলামি করো না। দুদিনের জন্যই যাবো আর আসবো। তাছাড়া গ্রামের বাড়িতে থাকতে পারবে না, একটু বোঝো। না, আমি কিছু বুঝতে চাই না, আমি আপনার সাথে যাব। আচ্ছা যেও, আগে তোমার বাবার থেকে অনুমতি নিয়ে নাও আগে। নেব। বাবা আমাকে না বলবে না। পুতুলের কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার রুমে যাও, গিয়ে ঘুমাও। আর একটু থাকি না। না, আর থাকা লাগবে না, যাও। তোমার বাবা আবার অন্য কিছু ভাববে, যাও। পুতুলকে পাঠিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আমি আর পুতুল কলেজে চলে গেলাম। সাথে আনা অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আসলাম। আমি পুতুল জনি বসে আছি। তখন জনি বলল, কিরে ওটা কিসের কাগজ জমা দিয়ে আসলি? ছুটির অ্যাপ্লিকেশন, 1 সপ্তাহের জন্য গ্রামের বাড়ি যাচ্ছি, তুই চল। না রে, আমি ছুটি নিইনি। আরে বেটা চল,
ওটা পুতুল ম্যানেজ করবে। আচ্ছা ঠিক আছে, কবে যাবি? কাল। আনিসা আসলো আমাদের কথার মাঝে। আনিসা জনির পাশে বসতে বসতে বলল, হ্যালো গাইস, সবাই কেমন আছো? ভালো। কে রে পুতুল, তোকে খুশি খুশি লাগছে? ব্যাপার কি? কাল ওনার সাথে ওনার গ্রামের বাড়ি যাচ্ছি। তাই নাকি? সাথে জনিও যাচ্ছে। আনিসা এবার জনের দিকে ভ্রু কুচকে তাকালো। এভাবে তাকাচ্ছ কেন? তুমি ওদের সাথে যাচ্ছ? অনেকদিন কোথাও যাওয়া হয় না তো। আমাকে একবারও বলেছো তুমি? আরে তুমি রেগে যাচ্ছ কেন? এইমাত্র সোহেল যাওয়ার জন্য বললো, আর আমিও এইমাত্র যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমিও যাব, তোমাকে না দেখে থাকতে পারবো না। কি সাহেল, আমাকে নিবা না? অবশ্যই নেব। শুনছো, সাহেল নেবে, আমিও যাব। কি পাগলামো করছো? আমি দুদিন থেকে চলে আসবো। না, আমি যাব। তুমি বোঝার চেষ্টা করো, তুমি কখনো গ্রামের বাড়ি যাওনি, তাছাড়া থাকতে পারবে না ওখানে। আমি পারবো, তুমি পারলে আমিও পারবো। তুমি এসির ভিতর থেকে বড় হয়েছো, ওসব জায়গা থাকার তোমার কোনো অভ্যাস নেই, সো যাওয়া লাগবে না। আনিসা জনিকে টেনে এক কোণে নিয়ে গেল। কিছুক্ষণ পর দুজন আসলো। জনিকে দেখে আমি হেসে দিলাম, সাথে পুতুলও। কিরে তুই হাসছিস কেন? তোর ঠোঁটে আনিসার লিপস্টিক আসলো কি হবে? আনিসা তড়িঘড়ি করে জনির ঠোঁটের লিপস্টিক মুছে দিল। জনি একটু রাগী কণ্ঠে আনিসাকে বলল, তুমিও না, কি যে করো। কি পারবো, তুমিই তো আমাকে নিয়ে যাচ্ছ না? তাহলে আনিসা যাচ্ছে? না। আনিসা জনির দিকে তাকিয়ে বলল, এবার কিন্তু ওদের সামনে আরেকটা দিব। তুমি বোঝার চেষ্টা করো, ওখানে গেলে তোমার সমস্যা হবে। আনিসা একটু কাদার ভাব করে বলল, আমি যাব, আমার সমস্যা হলে তুমি তো আছো। প্লিজ 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 না করো না। আচ্ছা ঠিক আছে, কান্না করতে হবে না। আনিসা খুশিতে জনির গালে চুমু দিয়ে বলল, আমার দুষ্টু মিষ্টি জানটা। ওদের এসব কাণ্ডে দেখে আমি আর পুতুল হেসে দিলাম। দিলি তো আবার লিপস্টিক লাগিয়ে। সমস্যা কি? আমার জিনিস, আমি লিপস্টিক লাগাবো, আমি মুছবো। এই শোনো, আমরা গাড়িতে করে যাব কিন্তু। না, অত দূরে পথ তুমি ড্রাইভ করার দরকার নেই। এত বছর গাড়ি চালাচ্ছি, কিছু হয়নি, এখন কিছু হবে না। আচ্ছা ঠিক আছে। যাবা কবে? কাল সকালে রওনা দেব, তাহলে দিন থাকতেই সেখানে পৌঁছাতে পারবো। তাহলে তো আজই যাওয়ার প্রস্তুতি নিতে হয়। আচ্ছা যান, চলো, কিছু কেনাকাটা করতে হবে। তুমি পরে কিনে নিও। তোমার গোলা তো কেনা লাগবে। আমার কিছু লাগবে না। বেশি বুঝো না তো, চলো তোরাও চল। না, তোমরা যাও। আচ্ছা চলি তাহলে আমরা। আনিসারা চলে গেল। পুতুলের দিকে তাকিয়ে দেখি ওর মুখে কিছুটা মন খারাপের আভা ফুটে উঠেছে। চলো। কোথায়? চলো তো। পুতুলকে নিয়ে একটা শপিং মলে চলে আসলাম। এখানে আসলেন কেন? চলো তো। ওকে নিয়ে একটা শাড়ির দোকানে ঢুকলাম। দেখো তো এই শাড়িটা কেমন লাগে। শাড়ি দিয়ে কি করবেন? তোমার পছন্দ হয়েছে কিনা বলো। আপনার পছন্দ হয়েছে? তাহলে আমারও পছন্দ। শাড়িটা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। রিকশায় দুজন বসে আছি, তখন পুতুল বলল, হঠাৎ শাড়ি নিলেন কেন? কাল এটা পরে যাবে, তোমাকে গ্রাম্য বধূর সাজে নিয়ে যাব। নানা যাতে একবার তোমাকে দেখলেই পছন্দ করে। পুতুল কিছুটা লজ্জা পেয়ে বলল, দেখ কি যে বলেন না, আমার বুঝি লজ্জা লাগে না? কেন? বিয়ের কথা শুনলে লজ্জা লাগে কেন? বিয়ে করার ইচ্ছে নেই নাকি? পুতুল আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই জন্মে আর ছাড়ছি না আপনাকে। রাতে খেতে বসলাম, তখন আঙ্কেল বলল, সোহেল, পুতুল তো তোমার সাথে যেতে চায়, তোমার কি কোনো সমস্যা আছে? কি যে বলেন না আঙ্কেল, আমার আর কি সমস্যা থাকবে? আসলে কাজের জন্য ওকে নিয়ে কোথাও বের হতে পারি না তো, তাই তোমার সাথে একটু ঘুরে আসুক। জি আঙ্কেল, কোনো সমস্যা নেই। তা কাল কখন রওনা দিবে? সকালে রওনা দিতে চেয়েছি। আচ্ছা, তাহলে কাল দুটো টিকিট কিনে রাখবো। তার দরকার নেই, আমার এক ফ্রেন্ডের গাড়ি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। কাল সকালে রওনা দিতে চেয়েছি। সকালে রওনা দিতে চেয়েছি। তার দরকার নেই, আমার এক ফ্রেন্ডের গাড়ি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে।
সকালে নাস্তা খেয়ে সব গোছগাছ করলাম। পুতুল রেডি হয়ে আমার রুমে আসলো। ওকে দেখে চোখ ফেরানো চায়। আমার দেওয়া শাড়িটা পরছে। ওর ফর্সা পর্দা কালো শাড়িটা মানিয়েছে বেশ। অমন করে কি দেখেন? এত সুন্দর কেন তুমি? ধ্যাত, কি যে বলেন না, জামা কাপড় গুছিয়েছেন? কিছু জামা কাপড় বাকি আছে। দেন, ওগুলো আমার ব্যাগে নেই। আচ্ছা নাও। ততক্ষণে জনিকে কল দিয়ে দেখি ওরা কত দূর। জনিকে কল দিলাম। হ্যাঁ জনি, কত দূর তোরা? এই তো আমরা চলে এসেছি। তোরা রেডি হয়ে বাসা থেকে বের হ, তোদের বাসার সামনে থেকে তোদের পিক করব। আচ্ছা তাড়াতাড়ি আয়। আমরা রেডি হয়ে আঙ্কেলের কাছে বিদায় নিলাম। তোমার নানাকে আমার সালাম জানিও, আর সাবধানে যাবে। পুতুল, তুই সেখানে পৌঁছে আমাকে কল দিবি। জি বাবা। বাসার সামনে থেকে আনিসা আমাদের পিক করলো। আমি জনি আর আনিসার দিকে তাকিয়ে বললাম, তোদের তো সেই গাছ ছেড়ে একদম নববিবাহিত লাগছে। আনিসা আমাদের দিকে দুটো প্যাক বাড়িয়ে দিয়ে বলল, তোমাদের জন্য। খুলে দেখি ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়ি। আনিসার জনি বলল, সামনে আমি আর পুতুল পিছনে। গাড়ি চলছে। পুতুল আমার কাঁধে মাথা দিয়ে হাত আঁকড়ে ধরে আছে। শো শো করে গাড়ি চলছে। আমরা রেডি হয়ে আঙ্কেলের কাছে বিদায় নিলাম। তোমার নানাকে আমার সালাম জানিও, আর সাবধানে যাবে। পুতুল, তুই সেখানে পৌঁছে আমাকে কল দিবি। জি বাবা। বাসার সামনে থেকে আনিসা আমাদের পিক করলো। আমি জনি আর আনিসার দিকে তাকিয়ে বললাম, তোদের তো সেই লাগছে রে, একদম নববিবাহিত লাগছে। আনিসা আমাদের দিকে দুটো প্যাক বাড়িয়ে দিয়ে বলল, তোমাদের জন্য। খুলে দেখি ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়ি। আনিসার জনি বসলো সামনে, আমি আর পুতুল পিছনে। গাড়ি চলছে। পুতুল আমার কাঁধে মাথা দিয়ে হাত আঁকড়ে ধরে আছে। শো শো করে গাড়ি চলছে। গাড়ি চালানোর বেশ এক্সপিরিয়েন্স আছে দেখি আনিসার। আমি ডিরেকশন বলে দিয়েছি, সে অনুযায়ী গাড়ি চালাচ্ছে। গাড়ি কাছ নিয়ে নামিয়ে দিতেছে। বাতাসে পুতুলের চুলগুলো দোলা খেতে লাগলো। সে এক অপূর্ব সৌন্দর্য যেন ছড়িয়ে পড়ল। আমার মুখ ঠেকে গেছে পুতুলের চুলে। আমি তার চুলের সুবাস নিতে থাকলাম। বেশিক্ষণ নিতে পারলাম না। এমন সুন্দর মুহূর্ত দুলিশ্বাত করে দিল জনি। কিরে বেটা, কি করিস? আমি তাড়াতাড়ি মুখ থেকে পুতুলের চুল সরিয়ে নিলাম। কি করবো আর, বসে আছি, দেখিস না? তাই নাকি? আমি তো অন্য কিছু দেখলাম। তোরটা তুই নিতে থাক না, পিছনে নজর দিস কেন? আচ্ছা, আর দেব না। পুতুল কিছুটা বুঝতে পেরে মুচকি মুচকি হাসছে। আনিসা গাড়ি ড্রাইভ করাতে ব্যস্ত। দুপুরে খাওয়ার জন্য গাড়ি একটা রেস্তোরাঁর সামনে দাঁড় করালো। বেশি বড় না রেস্তোরাঁটি। ভেতরে ঢুকলাম। খাবার অর্ডার করতে গিয়ে শুনি শুধু মাংস আর বিরিয়ানি আছে। এই দিয়ে চলবে? খারাপ না, কি বলো তোমরা? খাবারের অর্ডারটা দেয়া হলো। আনিসা প্লেটে খাবার নিয়ে জনির মুখের সামনে ধরলো। হ্যাঁ করো। তুমি খেয়ে নাও আগে। হ্যাঁ করো তো। আনিসা জনিকে খাইয়ে দিচ্ছে। আমি আর পুতুল হা হয়ে তাকিয়ে আছি। সবার সামনে ওভাবে খাওয়াচ্ছে। ওদের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আনিসা বলল, কি দেখো এভাবে? এখানে এভাবে খাওয়াচ্ছ? ভালোবাসা থাকলেই সবক্ষণেই খাওয়ানো যায়। পুতুল এবার আমার চোখের দিকে তাকালো। ওর চোখের ভাষা কিছুটা হলেও বুঝতে পারি, তাই প্লেটে খাবার নিয়ে ওর মুখের সামনে ধরলাম। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে খেতে লাগলো। ওর মুখে তৃপ্তির হাসি লেগে আছে। পুতুল এবার খাওয়া থামিয়ে দিল। কি হলো আবার? পুতুল আমার কাছ থেকে প্লেট নিয়ে বলল, হা করুন। আমি একটু হেসে বললাম, ফাকলি। খাওয়া শেষে সুন্দর করে পুতুল তার হাত দিয়ে আমার মুখ মুছে দিল। গাড়িতে গিয়ে বসলাম আবার। চলতে লাগলো গাড়ি। আমাদের গ্রামের কাছাকাছি প্রায় চলে এসেছি। বিকেলও হয়ে এসেছে। হালকা শীত পড়তে লাগলো। পাশে তাকিয়ে দেখি পুতুল শীতে কিছুটা জড়সড় হয়ে আছে, তাই ব্যাগ থেকে চাদরটা বের করে ওর গায়ে জড়িয়ে দিলাম। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, আমাকে একা চাদর দিয়ে দূরে রাখতে চান তাই না? ধুর পাগলি, কি বলো এসব? তোমার শীত লাগছে তাই তো দিলাম। আপনার বুঝি শীত লাগে না? এই শীতে আমার কিচ্ছু হবে না। এত বেশি বুঝতে হবে না, চাদরের ভেতরে আসুন। থাক, লাগবে না।
নিজের গায়ে ভালো করে জড়িয়ে নাও। পুতুল কিছুটা অভিমান করে তার গায়ে থেকে চাদরটা খুলে সামনে রেখে বলল, বুঝি তো, আমার গায়ের সাথে বাজলে সমস্যা হবে। আমি তো ভালো না, দরকার নেই চাদর। আমি চাদরটা নিয়ে পুতুলকে আরো কাছে টেনে দুজন চাদরের ভিতর ঢুকে পড়লাম। পুতুল আটসাত করে আমাকে জড়িয়ে ধরল পরম যত্নে। কিছুক্ষণ পর আনিসা গাড়ি থামালো। তাকে দেখি আনিসা জনিকে জ্যাকেট গায়ে দিয়ে দিচ্ছে। আনিসা আমাদের দিকে তাকিয়ে জনিকে বলল, গাড়ি ড্রাইভ না করলে পুতুলের মতো তোমার জ্যাকেটের ভিতরে ঢুকে পড়তাম। আসো। পাগল, গাড়ি ড্রাইভ করবে কে তাহলে? আচ্ছা, কাছে আসো তো। কেন? আসো তো। এই তো আসলাম। আনিসা জনির ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, এই কারণে ডাকছি। তুমি কি যে করো, পিছনে ওরা আছে দেখো না? ওরা দেখেনি? ভাগ্যে একটা, সবসময় দুষ্টামি করা লাগে। বেশি কথা বলো না, ঠোঁটে কিস দিয়ে ধরে রাখবো। পাগলি, গাড়ি চালাও, শুধু আজে বাজে চিন্তা। গাড়ি চলতে লাগলো। সন্ধ্যার আগ আগ দিয়ে বাসায় পৌঁছালাম। পুতুল, পুতুল, আমরা এসে গেছি। কি হয়েছে? আমরা আমার নানা বাড়ি এসে গেছি। পুতুল আমাকে ছেড়ে দিয়ে উঠল। ঘুমে ঢুলছে। ঘুমিয়ে গিয়েছিল মেয়েটা। এদিকে আসো। পুতুলের চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিলাম। গাড়ি থেকে আমরা সবাই নামতেই দেখি নানা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অনেকদিন পর নানাকে দেখে আবেগ ধরে রাখতে পারলাম না, তাই নানাকে চড়ে ধরে কেঁদে দিলাম। পুতুল বুঝে গেল এইটা আমার নানা হয়, তাই সোজা গিয়ে নানার পা ছুঁয়ে সালাম করলো। থাক নানা ভাই, বেঁচে থাকো। নানা আমার দিকে তাকিয়ে বলল, কে রে ও? রফিক আঙ্কেলের মেয়ে। রফিকের মেয়ে? কত ছোট দেখেছিলাম, আজ কত বড় হয়ে গেছে। বেঁচে থাকো নানা ভাই, অনেক বড় হও। নানা এরা হলো আমার ফ্রেন্ড জনি আর আনিসা। আনিসাও নানার পা ছুঁয়ে সালাম করলো। আয় আয়, ভিতরে আয়। ওদের আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে করে রাখবি? নানার পুরোনো আমলের বিশাল বাড়ি। নানার সাথে আমার এক মামা থাকে, তবে সে আমার আপন মামা না, দূর সম্পর্কের মামা হয়। উনি নানার সব দেখাশোনা করে। ভিতরে গিয়ে বসলাম। নানা রহিমা রহিমা বলে ডাক দিল। রহিমা হলো মামার বউ, মানে আমার মামি। আপন মামি না হলেও আপন ছেলের মতো আদর করে আমাকে। কি হয়েছে বাবা? আরে তোমরা চলে এসেছো? কেমন আছো মামি? মামি কিছুটা অভিমান করে বলল, তুই কথা বলবি না আমার সাথে? তুই সেখানে গিয়ে আমাকে একবার ফোন দিসনি। সরি মামি। মামা কোথায়? বাজারে গেছে। রুমা কোথায়? ওই যে। রুমা আমার 3 বছরের ছোট। রুমা আমাকে দেখে ভাইয়া বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি রে, কেমন আছিস? তা আছিস ভালো? আসো। আমাদের দুটো রুম দেখিয়ে দেওয়া হলো। আনিসার পুতুলকে দেওয়া হলো এক রুম, আর আমার আর জনির জন্য এক রুম। জনি আনিসার সাথে চলে গেল। পুতুলও মনে করেছি তাদের সাথে যাবে, কিন্তু না, পুতুল আমার রুমে আসলো। ওকে দেখে মনে হচ্ছে কোনো কারণে রেগে আছে। কি হয়েছে? মুখটা এমন করে রেখেছো কেন? ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? ও আপনাকে জড়িয়ে ধরবে কেন? পাগলি, ও আমার মামাতো বোন। বোন হয়তো আমার। বোন হয় বলে এভাবে জড়িয়ে ধরতে হবে? রাগে গা জ্বলে যাচ্ছে আমার। পাগলি, এতে রাগা লাগে? একটা কথা শুনে রাখেন, আমি ছাড়া কেউ যেন আপনাকে জড়িয়ে না ধরে, শুধু আমি ধরবো। বুঝলাম। এবার আনিসার রুমে যাও। না, আপনার সাথে থাকবো। পাগলি, আমার সাথে বিয়ের পরে থেকো। এখন লক্ষ্মী মেয়ের মতো ওই রুমে গিয়ে ফ্রেশ হও, জামা কাপড় বদলাও। না। এদিকে আসো। পুতুলের কপালে একটা চুমু দিলাম। এবার ভালো মেয়ের মতো যাও। পুতুল চলে গেল। অন্যদিকে আনিসা বারবার জনিকে শাসিয়ে দিচ্ছে। তোমাকে ওই মেয়ের আশেপাশে যেন না দেখি। ও তো আমার ছোট বোনের মতো। আমি এত কিছু বুঝি না। তুমি ওর ধারে কাছে যাবে না, ব্যাস। আমার সাথে সাথে থাকবে, বুঝতে পেরেছো? বুঝলাম। ব্যাগ দাও, রুমে যাই।
ব্যাগ আমার কাছে থাকুক, যা লাগে আমার কাছ থেকে নিয়ে যাবে। এখন এই টাওয়েল আর ট্রাউজার নিয়ে যাও, ফ্রেশ হয়ে এখানে চলে আসো, আমিও ফ্রেশ হচ্ছি। ঠিক আছে। ফ্রেশ হয়ে বের হলাম। কিছুক্ষণ পর নাস্তার জন্য ডাক দিল। হরেক রকম পিঠা বানিয়েছে। নাস্তা ছেড়ে নানার সাথে বসে গেলাম গল্পে। অনেকদিন পর আমাকে পেয়েছে, তাই নানার গল্প যেন শেষ হয় না। নানার গল্প কথা মনোযোগ দিয়ে জনি, আনিসা, পুতুল শুনছে। পুতুল আর আমি একদিকে, জনি আর আনিসা একদিকে। ওদের দেখে হাসি পাচ্ছে আমার। আনিসা যেন জনির ভিতর ঢুকে যেতে যাচ্ছে। হয়তো অতিরিক্ত ভালোবাসার কারণ এটা। গল্প শেষে খাওয়ার ডাক পড়ল। সবাই খেতে বসলাম, মামাও বসলেন। খেতে বসে মামার সাথে কৌশল বিনিময় করলাম। খাওয়া শেষে রুমে চলে আসলাম। সমস্যা হচ্ছে আনিসাকে নিয়ে। এরকম গ্রামে কখনো থাকেনি সে। পুতুল আমার সাথে গল্প করার জন্য আমার রুমে চলে আসলো। তো কেমন লাগলো সবাইকে? ভালো, আপনি পাশে থাকলে সবই ভালো লাগে। তাই থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? বললাম না, আপনি পাশে থাকলে এসব সমস্যা আমার কাছে কিছুই না। অন্যদিকে জনি, আনিসা গল্প করছে। একটু হচ্ছে, ও আমি ম্যানেজ করে নিব। তাহলে সমস্যা একটু হচ্ছে? তুমি কাছে থাকলে সমস্যা কিছুটা কমতো। ধুর পাগলি, সবসময় শুধু দুষ্টামি কথাবার্তা। সত্যি, রাতে তুমি আর আমি একসাথে থাকলে ভালো হতো। বিয়ের পরে একসাথে থেকো। এখন থেকে গিয়ে বাবাকে বলো বিয়ের বন্দোবস্ত করতে হবে, একা একা আর থাকতে পারছি না। আমার মতো লো ক্লাসের ছেলের সাথে তোমার বাবা বিয়ে দেবে? আনিসা কিছুটা রেগে বলল। রাগ, দেখো আমাকে রাগাবে না। তুমি কিসের লোক? তুমি মোটেও লো ক্লাসের ছেলে না, ওকে? এই কথা এক সময় তুমি বলেছিলে। মুহূর্তে আনিসার মুখটা কালো হয়ে গেল। আগে কি বলেছি সেটা এখন মনে রেখেছো? আসলে আমি তো খারাপ মেয়ে, তাই কখন কি বলে ফেলি ঠিক থাকে না। আমার দিকে তাকাও তো। আহা পাগলি একটা, আমি তো দুষ্টামি করে বলেছি, এই জন্য কাদার আগে। পাগলি একটা। চোখের পানি মুছে দিয়ে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরলাম। এসব কথা আর বলবা না, আমার কষ্ট হয়। আচ্ছা, আর বলবো না। ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, যাও এবার ঘুমোতে যাও। সকালে আমি পুতুলের কাছে গেলাম। মেয়েটা কি সুন্দর করে ঘুমাচ্ছে। ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, পুতুল পুতুল, সকাল হয়েছে, ওঠো। পুতুল আমার হাতটা আঁকড়ে ধরে বলল, আর একটু ঘুমাই। না, ঘুমোতে হবে না আর। পুতুল আমাকে আরো কাছে টেনে আলতো করে জড়িয়ে ধরে বলল, আসলে আপনিও ঘুমোবেন। আহা পাগলি একটা, কি করছো? পাশে আনিসা আছে, দেখেছো? ওঠো। জোর করে টেনে ওঠালাম পুতুলকে। ঘুমে ঠুলছে পুতুল। কোনো রকম ধরে বারান্দায় নিয়ে গেলাম। দেখছো কত সুন্দর সকাল? পুতুলকে নিয়ে সকাল দেখায় ব্যস্ত হয়ে পড়লাম। অন্যদিকে জনি ঘুম থেকে উঠে আনিসার কাছে চলে গেল। যদিও জনি জানে যে এত সকালে আনিসার ওঠার অভ্যাস নেই, তারপরও একসাথে সকাল দেখার লোভটা সামলাতে পারলো না, তাই ওঠাতে চলে গেল। আনিসার পাশে বসে আনিসাকে ডাকতে লাগলো, এই উঠো তো, এই উঠো। জনি যেই হাত দিয়ে টান দিতে যাবে, তখনই আনিসা জনিকে টান দিয়ে তার কাছে এনে জড়িয়ে ধরলো। এই কি করছো কি? ছাড়ো আর উঠো। কোনো কথা বলবা না, চুপচাপ এভাবে থাকো। দুষ্টামি করো না তো। চলো আজকে সকালে দেখি। যেতে পারি এক শর্তে। কি শর্ত? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। পাগল নাকি? সবাই কি বলবে? আমি এত কিছু জানি না, আমায় কোলে করে নিয়ে যাবে ব্যাস। পাগলামি করো না, চলো। আচ্ছা, কোলে করে নিতে হবে না, একটা লিপ কিস দাও। ধুর, দুষ্টামি করো না তো। ওরা কখন আবার চলে আসে? তোমার দেওয়া লাগবে না, আমারটা আমি দিতে পারি। খপ করে আমার ঠোঁটগুলো পড়ে নিল তার ঠোঁটে। কিছুক্ষণ পর ছেড়ে দিল, একটা মিষ্টি হাসি দিল। হয়েছে, এবার চলো। চলো। আমি পুতুল বারান্দায় বসে আছি।
পুতুল আমার কাঁধে মাথা দিয়ে বসে বসে সোনালি সকালটা দেখতে লাগলো। ঠিক তখনই জনি আর আনিসা আসলো বারান্দায়। আরে ইয়ার, তোরা এখানে? তোদের ঘুম ভাঙলো? ঘুম আর যেতে পারলাম কই, তার আগেই তো উঠিয়ে দিলে। তোর ঘুম সারা দিনেও হবে না। বলেছো তারে? কিছুক্ষণ বারান্দায় বসে ফ্রেশ হয়ে আসলাম আমরা। সকালে নাস্তা দেখেই মন ভরে গিয়েছে। হরেক রকমের পিঠা, খেজুরের গুড়, ভাজা মুড়ি ইত্যাদি ইত্যাদি। ওদের নিয়ে বের হলাম আমাদের গ্রামটা দেখতে। ব্যাস মজাই কাটতে লাগলো দিনগুলো। কাল চলে যাব শহরে, ছুটি শেষ। রাতে খেতে বসে নানাকে বললাম, নানা কাল আমরা চলে যাব। সে কি কালই চলে যাবি? অনেকদিন পর আসলি, আর কিছুদিন থেকে যেতি। পাশ থেকে মামি বলল, আমি বলি কি বাবা, সাহেলকে এখানে বিয়ে করিয়ে রেখে দিলেই তো হয়। তাও ঠিক। গ্রামের ছেলেরা গ্রামে থেকে যাবে। তাছাড়া আমি একাই সব সামলাতে পারছি না। তুই তোর বউ নিয়ে গ্রামে থাকলি, পাশাপাশি আমার সাথে জমি জমা দেখাশোনা করলি। কি বলিস তুই? পুতুল এই কথা শুনে খাওয়া থামিয়ে দিল। আমার চোখের দিকে তাকিয়ে আছে। তোর মামা কথাটা অবশ্য খারাপ বলেনি। একমাত্র নাতি তুই আমার। আমি চাই বিয়ে করে তুই আমার সাথে থাক। কি বলিস? পুতুল আমার হাত চেপে ধরলো, চোখ দিয়ে বোঝাতে চাচ্ছে না বলতে। আমি ইশারে ওকে সম্মতি জানালাম। কিরে, কিছু বলিস না কেন? আমি আর কি বলবো, তবে পড়াশোনাকে শেষ করতে চাই, তারপর ভাববো। পড়াশোনা বিয়ের পরেও করতে পারবি। আচ্ছা আমি ভেবে তোমায় বলছি। এ কথা শুনে পুতুলের গলা দিয়ে আর ভাত নামলো না। আমি রুমে ঢুকতে পুতুল দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে দিল। কি হয়েছে, কাঁদছো কেন? আপনি সত্যি কি এখানে বিয়ে করবেন? ধুর পাগলি, বিয়ে করব মানে? আপনি আপনার মামাকে কি বললেন? আর আমি বলেছি ভেবে পরে বলবো। আমি তো আর বলিনি যে বিয়ে করব। একটা কথা শুনে রাখেন, আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করলে আমি আত্মহত্যা করব। পাগল হলে নাকি? কি আজে বাজে বকছো? আমি সত্যি থাকতে পারবো না আপনাকে ছাড়া। আমি কি পারবো? আমি তো পারবো না পাগলি একটা। কান্না বন্ধ করো আর ঘুমোতে যাও। না, আজ আপনার সাথে থাকবো, আপনার বুকে ঘুমাবো। হইছে, এতক্ষণ থেকেছো না বুকে, এখন যাও। পুতুল একটু রেগে বলল। আমি একটু জড়িয়ে ধরলেই শুধু বলবেন যাও যাও। বিয়ের পরে যত ইচ্ছা তত জড়িয়ে ধরো, এখন যাও। তাহলে একটু আদর দিয়ে দেন। মাথাটা উপরে তোলো। পুতুলের কপালে একটা চুমু দিয়ে ঘুমাতে পাঠিয়ে দিলাম। পরদিন সকাল সকাল রওনা দিতে চেয়েছিলাম, কিন্তু পুতুল আর তানিশার জোরাজোরিতে বিকেলে রওনা দিতে হলো। নানা সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম। গাড়ি চলছে ঢাকার উদ্দেশ্যে। আমার জীবনের সবচেয়ে সুন্দর এক মুহূর্ত কাটালাম এখানে বসে। পুতুল, তোর কি লাকি কপাল রে, তুই বিয়ের পরও এখানে থেকে যেতে পারবি। ওদের কথায় পুতুল আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। বেশ আনন্দ করেছি গাড়ির ভিতর। আনিসা আর জনি সামনে বসে দুষ্টুমি করছে। আনিসা ড্রাইভ করছে আর আমাদের সাথে কথা বলছে। চলছে গাড়ি। রাত হয়ে গেল। রাত তখন 8টা বাজতে চললো। ঢাকা পৌঁছাতে রাত 3টা বেঁচে যেতে পারে। আনিসা গাড়ি ড্রাইভ করছে। অন্ধকার থেকে হঠাৎ একটা গাড়ি পেছন থেকে আমাদের গাড়িকে ধাক্কা মারলো। আনিসার ব্রেক ফেল হয়ে গাড়ি কয়েকটা উলট খেয়ে একটা গাছের উপর পড়লো। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরলো তখন নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করলাম। চোখ মেলে দেখি পুতুল আমার হাত ধরে কাঁদছে। আমি চোখ মেলতে দেখে জড়িয়ে ধরলো আমায়। আমি ব্যথায় আ করে উঠলাম। পুতুল আমায় ছেড়ে দিয়ে মুখটাকে আলতো করে ধরে বলল, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হবে না? আমার কথা বলতে কি রকম কষ্ট হচ্ছে, হাত পা নাড়াতে পারছি না। তারপরেও বললাম আমি ঠিক আছি। পুতুলের কপালে ব্যান্ডেজ করা। কিছুক্ষণ পর নানা মামা সহ পুতুলের বাবা সবাই আসলো আমাকে দেখতে। হঠাৎ আনিসার জনের কথা মনে পড়তেই জানতে চাইলাম ওরা কোথায়। পুতুল কিছুক্ষণ ঝিম মেরে থাকলো, তারপর বলল, জনির এখনো জ্ঞান ফেরেনি,
ওর মাথায় গাড়ির কাঁচ ভেঙে ঢুকে গেছে, মারাত্মক অবস্থা। আর আনিসার? ওরও নানা জায়গায় ছিলে গেছে, কেটে গেছে। সিট বেল্ট বাঁধা থাকায় বেশি একটা ক্ষতি হয়নি। জনির জন্য কেঁদে বেহুশ হয়ে আছে। আসলে জনি সিট বেল্ট পরেনি, তাই ওর ক্ষতি বেশি হয়েছে। পুতুলের কাঁধে ভর দিয়ে ওদের বেডে গেলাম। আনিসা দেখি পাগলের মতো আচরণ করছে, বারবার বলছে আমার জনিকে ফিরিয়ে দাও, ওর কাছে যাব। আনিসার বাবা আনিসাকে ধরে রাখতে পারছে না, তাই নার্স আনিসাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখলো। জনের বাসায় খবর দেওয়া হয়নি, তাই কেউ আসেনি। আনিসার বাবা ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার, এই ছেলেটার অবস্থা কি? অবস্থা বড়ই করুন, কাজ ঢুকে গেছে মাথার ভিতর, তাই মাথার ভিতরে রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার, যত টাকা লাগে আমি দেব, আপনি ওকে ভালো করুন। ওই ছেলেটার ছাড়া আমার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না বোধহয়। চিন্তা করবেন না, 3 ঘন্টার পর ওর অপারেশন করব। তার আগে ওর জন্য ও নেগেটিভ রক্ত সংগ্রহ করুন। আমাদের এখানে এই রক্ত নেই। জি, আমি দেখছি, আপনার অপারেশনের ব্যবস্থা করুন। আমি পুতুলের কাঁধে ভর দিয়ে আনিসার বাবার কাছে গেলাম। আঙ্কেল, ডাক্তার কি বললো? তুমি আনিসার ফ্রেন্ড না? আর পুতুল তোমাকে তো চিনি। জি, আমি ওদের ফ্রেন্ড। কি বলছি ডাক্তার? কিছুক্ষণ পর জনির অপারেশন হবে, ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে বলেছে। ও, আমার রক্ত ও নেগেটিভ, আমি রক্ত দেব। আপনি অপারেশনের ব্যবস্থা করতে বলুন। আমার সাথে আসো। কিছুক্ষণ পর একটা নার্স আমার থেকে 2 ব্যাগ রক্ত নিল। জনিকে অপারেশনের থিয়েটারে নিয়ে গেছে ডাক্তার। আমরা বাহিরে বসে আছি। পুতুল আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমি বারবার পুতুলের বাবার দিকে তাকাচ্ছি। উনি না কিছু বলে বসে, উনিও আর চোখে 2-1 বার আমাদের দিকে তাকাচ্ছে। পুতুলের কোনো ভয় দেখছি না। আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। হঠাৎ চিৎকার আওয়াজ শুনতে পেলাম। আনিসা চিৎকার দিচ্ছে। আমরা সবাই আনিসার কাছে গেলাম। কি হয়েছে মামনি? আছি তো আমরা। এই যে তোর বান্ধবী পুতুল। আছে, তোর জনি আছে। একটু শান্ত হ, নিয়ে যাব তোকে, একটু পর নিয়ে যাব। না, আমি এখনই যাব, আমি ওর কাছে যাব। আনিসা, একটু শান্ত হও। জনির অপারেশন চলছে, ও ভালো হয়ে যাবে। পুতুল, সাহেল, আমাকে জনির কাছে নিয়ে চলো না, আমি ওকে একটু দেখব। একটু পর দেখো, ডাক্তার বলেছে ও ভালো হয়ে যাবে। তুমি এমন কোনো সমস্যা হতে পারে, ওকে শান্ত রাখার জন্য বললাম। আনিসা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি অপারেশন থিয়েটারের কাছে যাব। আনিসাকে ধরে সেখানে নেওয়া হলো। জনির জন্য কান্না পাচ্ছে আমার, সবার সামনে কাঁদতে পারছি না। কত হাসি খুশি চঞ্চল ছেলে একটা। ব্যাস কিছুক্ষণ পর অটি থেকে ডাক্তার বের হলো। ডাক্তারকে দেখে সবাই জিজ্ঞাসা করতে লাগলো, কি অবস্থা জনির? ডাক্তার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অপারেশন সাকসেসফুল, বাট কি ডাক্তার? 24 ঘন্টার আগে কিছু বলতে পারছি না। কি বলছেন এসব ডাক্তার? ওর কিছু হয়ে গেলে ছাড়বো না আপনাদের। উদ্বিগ্ন হবেন না, আশা করি 24 ঘন্টার ভিতরে জ্ঞান ফিরে আসবে। ডাক্তার, আমি ওকে একটু দেখব। না, এখন দেখতে পারবেন না। না, আমি দেখব। বাবা, তুমি কিছু বলো না। ডাক্তার কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা, যে কোনো একজন যাবেন, কিন্তু কোনো চিৎকার কান্নাকাটি বা হইচই করতে পারবেন না। আনিসা জনির কেবিনে চলে গেল। কাঁদতে না চাইলেও চোখ দিয়ে ঠিকই পানি বের হচ্ছে। আমি বাহির থেকে উকি দিয়ে দেখলাম। পুতুল আঙ্কেলকে বলল, আঙ্কেল, পুতুল তো কাল থেকে কিছু খায়নি, ওকে কিছু খাওয়ানো দরকার, না হলে অসুস্থ হয়ে যাবে। তুমি তো কিছু খাওনি, যাও ওকে নিয়ে কিছু খেয়ে নাও। আচ্ছা। পুতুল আমাকে বসিয়ে রেখে আনিসার কাছে গেল। আনিসা, চল, কিছু খেয়ে নিবি, কাল থেকে কিছু খাসনি, চল। না, আমি কিছু খাবো না। না খেলে যে অসুস্থ হয়ে যাবি। জনির এই অবস্থা, আমি কি করে খাবো? আমি ওর সাথেই খাবো। তুই যা, ও ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করিস না। পাগলামো করিস না, চল। তুই যা তো, জনির ঘুমের ডিস্টার্ব হবে। ও ঘুম থেকে উঠলে ওর সাথে খাবো। পুতুল বৃথা চেষ্টা করে না পেরে কেবিন থেকে বের হয়ে আসলো। আমার হঠাৎ শরীরটা কেঁপে ওঠে।
চোখে অন্ধকার দেখতে লাগলাম। মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেলাম। পুতুল আমাকে পড়ে যেতে দেখে দৌড়ে সে জড়িয়ে ধরে কেঁদে দিল। নানা মামা সহ সবাই আমাকে ধরে কেবিনে নিয়ে শোয়ালো। ডাক্তার আমাকে দেখে বলল, রক্ত দিয়েছে তো, তাই এমন হয়েছে। তাছাড়া ওর শরীর বেশ দুর্বল, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। পুতুল আমার পাশে খাবার নিয়ে বসে আছে। আমার মুখের কাছে খাবার ধরে বলল, হা করুন। তুমি খেয়েছো? না, খাবো। আগে আপনাকে খাইয়ে নেই, বেশ দুর্বল আপনি। হা করুন। পুতুল আমাকে খাইয়ে দিল। পুতুলের বাবার হাবভাব ঠিক বুঝতে পারলাম না আমি। বেশি একটা কথা বলেনি আমার সাথে। তাছাড়া উনি কথাও খুব একটা বেশি বলে না। দীর্ঘ 18 ঘন্টা পর জনের জ্ঞান ফিরল। আনিসা তো খুশিতে জনের দুগালে চুমোতে লাগলো। খুব একটা নড়াচড়া করতে পারছে না জনি, দু একটা কথা বলছে। প্লিজ পেশেন্টকে বেশি প্রেশার দিবেন না, এখন রেস্ট নেওয়া দরকার। 2 দিনের আগে নর্মাল হতে পারবে না। জনি, তোমার কি বেশি কষ্ট হচ্ছে? এই দেখো আমি আছি। একটু মুচকি হাসি দেওয়ার চেষ্টা করলাম, তাতেও বেশ ব্যথা অনুভূত হতে লাগলো। আনিশা আমার হাত ধরে চুপটি করে আমার মুখের পানে তাকিয়ে রইল। দুদিনে কত শুকিয়ে গেছে মেয়েটা। আমি পুতুলকে জনিকে দেখে আসলাম। 4 দিন পর আমাদের রিলিজ দেওয়া হলো। জনি মোটামুটি সুস্থ এখন, তবে ভালোভাবে হাঁটতে পারে না। পায়ের উপর চোট লেগেছে বেশ। চল, তোকে মেসে দিয়ে আসি। চলো। কি বলো এসব? জনির এই অবস্থা আমি ওকে একা ছাড়তে পারবো না। ওকে আমার বাসায় নিয়ে যাব। কি পাগল পাগল কথা বলো? আমি ঠিক হয়ে যাব, সমস্যা হবে না। এত বেশি বোঝো কেন? তোমাকে এই অবস্থায় কখনো একা ছাড়বো না। তোমাকে আমার বাসায় নিয়ে যাব, আমার কাছে থাকবে তুমি। আনিসা, দেখো, বাসায় তোমার বাবা মা আছে, তারা এই বিষয়টা ভালোভাবে মেনে নিবে না। সুয়েল ঠিকই বলেছে। তাছাড়া তুমি মাঝে মাঝে এসে দেখে গেলে হবে। জনি, তোমাকে কত ভালোবাসি তুমি হয়তো জানো না। আর বাসায় আমার বোর কেউ কথা বলে না। এখন তুমি না যেতে চাইলেও জোর করে নিয়ে যাব। আমার যেটা ভালো মনে হবে সেটাই করব। এই দেখো বাবা, আমার উপর কোনো কথা বলবে না। বাবা, বাবা। হ্যাঁ মামুনি, বলো। বাবা, আমি জনিকে আমাদের বাসায় নিয়ে যাব। ও যতদিন সুস্থ না হয় ততদিন আমার কাছেই থাকবে। থাকবে, সমস্যা কোথায়? তুই ওকে নিয়ে যা, আমি ওদের পেমেন্ট মিটিয়ে আসি। আনিসা জনির আর আমার দিকে তাকিয়ে বলল, দেখো আমার বাবা কত ভালো, চলো। তারপর আমি সহ পুতুল জনিকে আনিসাদের বাসায় নিয়ে আসলাম। আমার মামা, নানা সবাই চলে গেছে আরো 2 দিন আগে। জনির খুব একটা যত্নের অভাব হবে না, কেননা আনিসা ওকে সামান্য পরিমাণ কষ্ট দিতেও রাজি না। পারলে জনির বুকের ভিতর ঢুকে থাকে। আমরা বাসায় চলে আসলাম। আঙ্কেলের সামনে যেতে ভয় করছে। এতক্ষণে হয়তো বুঝে গেছে যে পুতুল আমাকে আর আমি পুতুলকে ভালোবাসি। কিছু একটা বলে বসে কিনা এই ভয়ে আঙ্কেলের সামনে যাই না, গেলেও মাথা নিচু করে থাকি। পুতুল তো আমার প্রাণের সাথে মিশে যেতে চাচ্ছে, আগের থেকে আরো বেশি কেয়ার করছে, আর সব সময় আমার সাথে সাথেই থাকছে। 2 দিন পর পুতুল আর আমি গেলাম জনিকে দেখতে আনিসাদের বাসায়। রুমে ঢুকতেই দেখি আনিসা জনির বুকের উপর ভর দিয়ে আলতো করে জড়িয়ে ধরে জনির সাথে কথা বলছে। আমাদের দেখে আনিসা উঠে বসলো। কি রে, বেশ যত্ন করছে দেখি আনিসা তোকে। শেয়ার বলতে? এই দেখো না, কিছুই খেতে চাই না। বাচ্চাদের মতো করলে চলে? এত খাবার খাইয়ে মেরে ফেলবে আমাকে। কত খাবার? এতটুকু খাবার খেতে পারবে না? বিয়ের পর দেখবো কিভাবে না খেয়ে থাকো। ওদের কাণ্ড দেখে হাসছি। তা তোমাদের খবর কি? পুতুল তো তোমাকে পেয়ে আমাকে ভুলে গেছে। আচ্ছা, আমি কফি করে নিয়ে আসি, তারপর কথা বলবো, ওকে? আনিসা কফি আনতে গেল। তা জনি, তোর খবর কি? শরীর কতটুকু ভালো বুঝিস? এখন মোটামুটি ভালোই আছি। পাখিটা যেভাবে সেবা যত্ন করছে, ভালো না হয়ে পারি? তা তোর বাসায় খবর দিয়েছিস? হ্যাঁ বলেছি, বাবা মা আসবে বলেছে। পাগলিটা ছাড়তে চাচ্ছে না। ব্যাস, খানিকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। সপ্তাহের মাথায় আঙ্কেল মানে পুতুলের বাবা আমাকে বসার ঘরে ডাকলেন। আঙ্কেল আমাকে ডেকেছিলেন। জি, কেন ডেকেছেন? কিছু কথা বলার জন্য। পুতুল আমার একমাত্র মেয়ে,
কোনো কষ্টের আঁচড় পেতে দেয়নি ওকে। জি। ওর মা মারা যাওয়ার পর ওর দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করিনি, বড় হয়ে যাতে কষ্ট না পায় এজন্য। আমি চাই না আমার মেয়ে এমন কারো কাছে যাক যেখানে সারা জীবন কষ্ট করে কাটাতে হয়। আমি কি বোঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছো। জি আঙ্কেল। তাহলে বাকিটা তোমার উপর, তুমি কি করবে তুমি জানো। আপনি টেনশন করবেন না, আপনার কথার মান রাখতে চেষ্টা করব। রুমে চলে আসলাম, জানতাম শেষে এমন কিছু হবে। কেই বা আমার মতো এতিম ছন্নছাড়ার কাছে তার মেয়ে দিবে। শিক্ষিত লোক, তাই সরাসরি বলে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। ভীষণ কান্না পাচ্ছে, চোখে পানি আটকে রাখতে পারছি না। পাগলিটা আমাকে ছাড়া থাকবে কি করে? না, আমাকে পারতেই হবে। আমার থেকে আরো ভালো ছেলে পাবেও, ব্যাস সুখে থাকবে, এটাই কামনা করি। রাতেই সব প্যাক করে নিলাম। সারা রাত কেঁদে গিয়েছি। খুব ভোরে পুতুলকে শেষে একবার দেখার জন্য রুমে গেলাম। কত সুন্দর করে ঘুমিয়ে আছে মেয়েটা। চোখের পানি মুছে ওর কপালে একটা চুমু দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। সবার জেগে ওঠার আগে গন্তব্য গ্রামের বাড়ি। তার আগে জানে জিগার দোস্ত জনিকে একবার দেখে আসি। আনিসাদের বাসায় চলে গেলাম। আনিসা জনিকে ভাত খাইয়ে দিচ্ছে। কত ভালোবাসা ওদের মাঝে, বুকটা ভরে যায়। জনি আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি জনিকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। সুহেল, এই সুহেল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তোদের এরকম ভালোবাসা দেখে খুশিতে চোখের পানি বের হয়ে গেছে। না, তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। একেই বলে বন্ধু, না বলতেও অনেক কিছু জেনে যায়। না, তেমন কিছু না, তোকে দেখতে মন চাইলো তাই চলে আসলাম। তোর মুখ এমন শুকনো কেন? কিছু তো পেটে পড়েনি মনে হয় এখনো। আনিশা, ওকে খাবার দাও তো। না রে, এখন কিছু খাবো না, চলি রে, ভালো থাকিস। আর আনিসাকে কষ্ট দিস না, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। কি হয়েছে তোর? তুই এমন করে কথা বলছিস কেন? চলি রে, ভালো থাকিস। সেখান থেকে বের হয়ে গ্রামে যাওয়ার বাসে চড়লাম। পকেট থেকে মোবাইলটা বের করে সিমটা খুলে মানিব্যাগের সাইডে রেখে দিলাম। খুব কষ্ট হচ্ছে এই শহর ছেড়ে যেতে। পাগলিটাকে ছাড়া থাকবো কি করে? অন্যদিকে পুতুল ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে মোবাইলে কল দেওয়ার চেষ্টা করে। ফোনে না পেয়ে জনি সহ সবার কাছে ফোন করে যখন কোনো হদিস পায় না তখন পাগলের মতো আচরণ করতে থাকে। পুতুলের বাবা সবকিছু জেনেও চুপ করে আছে, আর আমি কেঁদে কেঁদে শহর ছাড়ছি। বাসে চড়ে বেশ কয়েক ঘন্টা পর গ্রামে গিয়ে পৌঁছালাম। মামা মামি নানা সহ আমাকে ঘিরে ধরলো, নানা রকম চেরা শুরু করলো। হঠাৎ না জানিয়ে চলে আসলাম কেন? মাত্র আসলাম, একটু রেস্ট নিতে দাও। ও হ্যাঁ, রেস্ট নেই, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তো ফিরে যাবি কবে আবার? না, আর ফিরবো না। ও, আমাদের কথা রাখলি তাহলে? আমি একটু ব্রু কুচকে তাকিয়ে বললাম, কোন কথা নানা ভাই? ওই যে বিয়ে করে এখানে থেকে যাবি। কি যে বলো না, খিদা লাগছে, এখন খাবো, যাও তো। রহিমা, আমার নানা ভাইয়ের জন্য খাবার নিয়ে আয়। এই তো বাবা, আনছি। বাদ খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পাগলিটাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি, যার প্রমাণ এখন চোখ দিয়ে পেয়ে পেয়ে পড়ছে। পাগলিটা কি করছে কে জানে। মনকে নিজে নিজে প্রশ্ন করছি, কেন, কি হতো পুতুলকে আমার হাতে তুলে দিলে? হয়তো খুব বিলাসবহুল ভাবে রাখতে পারতাম না, তবে ভালোবাসি তো, কোনো কমতি দিতাম না। ঠিকই তো আছে, কেই বা তার মেয়ের খারাপ যায়। হয়তো ভেবেছে আমি সুখে রাখতে পারবো না। আজ 2 দিন ধরে পুতুল আমার কোনো খোঁজ পাচ্ছে না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। অন্যদিকে জনিও বেশ টেনশনে আছে, কোনো খোঁজ নেই। হঠাৎ বেপত্তা, মোবাইলও বন্ধ, তার সাথে ওর ওরকম আজগুবি কথা। জনির বাবা মা এসেছে জনিকে দেখতে, এসে সে কি কান্নাকাটি। আহা, কান্না করছো কেন? তোর এত কিছু হয়ে গেছে আর তুই আমাদের এসব বলছিস? তেমন কিছু হয়নি তো, দেখছো বেশ সুস্থ আছি আমি। মা, এ হলো আনিশা। আনিসা গিয়ে মার পা ছুঁয়ে সালাম করলো। থাক মা, বেঁচে থাকো, কি লক্ষ্মী মেয়ে। এবার ফ্রেশ হ মা। আচ্ছা যাই হোক বাবা, তোর আর এই শহরে থাকা লাগবে না। কেন? তুই আমাদের একমাত্র ছেলে, কখন কি হয়ে যায় বলা যায় না। তোর আর এখানে পড়া লাগবে না,
বিকেলেই আমাদের সাথেই যাবি। এই কথা শুনে আনিশা চোখ বড় করে আমার দিকে তাকালো। চোখ ক্রমশ লাল হয়ে যাচ্ছে, পানি জমে গেছে, পড়বে প্রায়। আমি মাকে বললাম, সে পরে দেখা যাবে, আগে ফ্রেশ হয়ে খেয়ে নাও। না, পরে না, তোকে এখানে একা রেখে যাব না। আমার ছেলে আমার কাছে থাকবি। আচ্ছা যাও, যাব, আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আনিশার চোখ থেকে পানি বের হয়ে যেতে চাচ্ছে। এত কষ্ট করে যত্ন সেবা করে আমাকে আগলে রাখলো, এখন নিয়ে যাবে সেটা কোনোভাবেই মানতে পারছে না। আনিশা মাকে নিয়ে গেল। কিছুক্ষণ পর আবার রুমে আসলো। চোখ স্পষ্ট পানি দেখতে পেলাম। এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হয়েছে, কাঁদছো কেন? তুমি সত্যি সত্যি চলে যাবে আমাকে ছেড়ে? না। জিও না তুমি, তোমায় ছাড়া থাকতে পারবো না। আব্বুকে বলে দিয়েছি তোমাকে যেন না নিয়ে যায়। তাই? আমাকে তো আমার বাসায় যেতেই হবে। তাহলে আমাকেও নিয়ে চলো। তোমার বাবা মাকে বলো না তোমার সাথে আমাকেও নিয়ে যেতে। নিলে কি হবে? বাচ্চাদের মতো করো কেন? আচ্ছা, তোমাকে নিয়ে যাব। ওইদিকে সোহেলের চিন্তায় ভালো লাগছে না। যাও গিয়ে দেখো বাবা মার কিছু লাগে কিনা। যাচ্ছি, তবে তুমি কিন্তু আমাদের সাথে যেও না। জনির বাবা মা সহ আনিসার বাবা মা বসার রুমে কথা বলছে। তখন আনিসা ওর বাবার পাশে গিয়ে দাঁড়ালো। আনিসার বাবা আনিসাকে দেখিয়ে বলল, দেখেছেন, আপনাদের ছেলেকে নিয়ে যাওয়ার কথা শুনে কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে আমার মেয়ে। জনির মা আনিসাকে টেনে পাশে বসিয়ে বলল, তাহলে তো ছেলের সাথে মেয়েকেও নিয়ে যেতে হয়। কি মা, যাবি আমার সাথে? আনিসা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তাহলে আর কি, বিয়ের ডেটটা পাকাও কি করে নেই? কি বলেন বেয়ান সাহেব? হ্যাঁ বেয়াই সাহেব। আনিসা লজ্জা পেয়ে সেখান থেকে জনির কাছে চলে গেল। কি ব্যাপার, বের হলে কান্না করে ঢুকতেছো হাসি মুখে, ব্যাপার কি? তোমার আমার বিয়েটির পাকাপাকি হয়ে গেছে। কি বলো? সত্যি। আমি এখন বিয়ে করতে পারবো না, আনিশা বিস্ময় নিয়ে বলল। কেন? দেখো, আমার বন্ধুদের কোনো খোঁজ নেই, এই অবস্থায় কি করে বিয়ে করি? চলো আজ পুতুলের বাসায় যাই, সেখানেই গেলে কিছু জানা যাবে। পুতুল কিছুটা আজ করতে পেরেছে যে আমার নিখোঁজ হওয়ার সাথে তার বাবার কোনো সম্পর্ক আছে, তাই রাতে তার বাবার রুমে চলে গেল। বাবা, একটা সত্য কথা বলো তো। কি রে মা, কি হয়েছে? তুমি সোহেলকে তাড়িয়ে দিয়েছো? না তো, কেন? বাবা, তুমি মিথ্যা কেন বলছো? তুমি জানতে আমি সোহেলকে খুব ভালোবাসি। মা, আমি কিছু জানি না। বাবা, তুমি মিথ্যা বলছো, তোমার চোখ মিথ্যা বলছে, তুমি মিথ্যা বলছো। আমি তাড়িয়ে দিয়েছি। আমি চাই না আমার মেয়ে অসুখী হোক, তাই তাড়িয়ে দিয়েছি। কেন করলে এমন বাবা, কেন করলে এমন? ও এখন কোথায় আছে, কেমন আছে? এই শহরে ওর আপন বলতে কেউ নেই, কেন করলে এমন? ভালো করেছি, তোর জন্য ভালো ভালো ছেলে দেখে বিয়ে দেব। ও তো এতিম। এই তোমার শিক্ষা বাবা, ওকে তাড়িয়ে বড় ভুল করলে। বাবা, এখন আমাকে হারিয়ে তার খেসারত দেবে। কি বলছিস এসব? কি করবি? আত্মহত্যা, শেষ করে দেব নিজেকে। পাগলামি করিস না মা, তোর ভালোর জন্যই করিস এসব। সোহেলকে ছাড়া আমি ভালো থাকবো না, থাকতে চাই না। এই বলে পুতুল রুমের দরজা আটকে দিল। বাহির থেকে পুতুলের বাবা পুতুল পুতুল বলে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু পুতুল খুলছে না। ভিতরে পুতুল রাগী কষ্টে হাতের কাছে চাকু পেয়ে সেটা দিয়ে হাতের শিরা কেটে ফেলল। ফিনকি দিয়ে রক্ত ঝরতে থাকলো। একসময় পুতুল সেন্সলেস হয়ে পড়ে যায়। পুতুলের বাবা পুতুলের কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। পুতুলকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। রাতেই জনি আর আনিসার কাছে পুতুলের সুইসাইড করার খবর পৌঁছে যায়। পুতুলের বাবা হাসপাতালে বসে এখন আফসোস করতে থাকে। এখন কি করবে ভেবে পায় না। পাশে বসে আছে আনিসা, জনি। পুতুলকে অটিতে নেওয়া হয়েছে। পুতুলের বাবা জনি আনিসাকে উদ্দেশ্য করে বলল, আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হলে কি করে থাকবো আমি? আঙ্কেল, সুখ কেউ কাউকে দিতে পারে না। যখন সুখের অভাব দেখা দেয় তখন মানুষ আত্মহত্যা করে।
ওর সুখ কিসে সেটা ফিরিয়ে দিলেই তো আর এমন হয় না। ওর সুখ কিভাবে ফিরাবো বাবা? ওর সুখকে তো আমি তাড়িয়ে দিয়েছি। কার কথা বলছেন আঙ্কেল? সোহেলের কথা বলছি। ছেলেটার জন্য আজ আমার মেয়ে মরতে বসেছে। কিভাবে পারলেন এটা করতে? জানেন ছেলেটা এতিম, ছোট থেকে কত কষ্ট ভুগিয়ে বড় হয়েছে, তারপর আবার এত বড় কষ্ট দিলেন। আমি মানছি আমি অন্যায় করেছি। এখন তোমরা ওকে খুঁজে এনে দাও। মেয়েটার সামনে মুখ দেখাবো কি করে? টেনশন করবেন না, আমরা অনেক খোঁজাখুঁজি করছি, ওর ফোন বন্ধ। আচ্ছা, গ্রামে চলে যায়নি তো? জানি না বাবা, কিচ্ছু জানি না। কিছুক্ষণ পর ডাক্তার অটি থেকে বের হলো। ডাক্তার, আমার মেয়ে। ভয়ের কিছু নেই, বেশ খানিকটা রক্ত বের হয়েছে, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। ধন্যবাদ ডাক্তার। কিছুক্ষণ পর পুতুলের জ্ঞান ফিরল। পাশে তাকিয়ে দেখে জনি আনিসা তার বাবা বসে আছে। কেন করলি তুই এমন মা? কি করব, খুব ভালোবাসি যে সোহেলকে। যেখানে সুখ নেই সেখানে বেঁচে থেকে কি করব? এমন কথা বলিস না মা। তোর সুখ আমি তোর কাছে ফিরিয়ে এনে দেব। ওখানে এত কিছু ঘটে গেছে অথচ আমি কিছুই জানি না। পুতুলের বেদনায় ব্যথিত আমি। হাসি নেই মুখে, প্রাণ থেকেও মরার মতো। মামি কয়েকবার জিজ্ঞাসা করছিল কেন এমন করে থাকি, কিছুই বলতে পারি না। আজ বিকেলে বারান্দায় বসে আছি, পুতুলের কথা কল্পনায় ভাবছি। হঠাৎ দূরে পুতুলের মতো কাউকে দেখতে পেলাম। দৌড়ে বাহিরে চলে এলাম। হ্যাঁ, আমার পাগলিটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পাগলিটা বুকে ছাপিয়ে পড়ল। খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার দুগালে কয়েকটা চুমু দিয়ে কেঁদে উঠল পাগলিটা। আমিও কেঁদে দিলাম। কান্নার বাদ মানছে না। কষ্টগুলো যেন চোখের পানির সাথে বেরিয়ে যাচ্ছে। ওকে বুকে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছি। পাগলিটাকে পারছি না যে বুকের ভেতর ঢুকিয়ে নেই। ব্যাস কিছুক্ষণ কান্না করার পর পাশ থেকে জনির গলার আওয়াজ পেলাম। হয়েছে, এত ভালোবাসা পরে দেখালে হবে, এবার একটু ছেড়ে আমাদের দিকে তাকাও। কে কার কথা শুনে আমি আরো শক্ত করে ধরলাম। পুতুল তো পারছে না, বুকের ভিতর ঢুকে যাচ্ছে। কিছুক্ষণ পর চোখ খুলে পিছনে তাকালাম। তাকিয়ে দেখি পুতুলের বাবা। আমি তাড়াতাড়ি করে পুতুলকে ছাড়িয়ে দিতে চাইলাম। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে চোখে ইশারা করলো। আমি পুতুলের বাবাকে দেখিয়ে দিলাম। পুতুল তার বাবার দিকে একটু তাকিয়ে আবার জড়িয়ে ধরল। তখন পুতুলের বাবা বলল, থাক, সারানো লাগবে না। তুই আমাকে মাফ করে দিস। তুই তো আমার ছেলের মতোই। আসলে বুঝতে পারিনি আমার মেয়ের সুখ যে তোর কাছে। আমি কিছুই বললাম না। আমার একটা মাত্র মেয়ে, আদর যত্নের কোনো কমতি রাখিনি। আমি চাই তুইও কোনো কমতি রাখবি না। আমি একটা মুচকি হাসি দিলাম। চারদিকে তাকিয়ে দেখি মামা মামি নানা সহ সবাই তাকিয়ে আছে। তাই পুতুলকে ছাড়িয়ে ভিতরে নিয়ে গেলাম। নানা মামা মামি তারা কিছুই না বুঝে শুধু তাকিয়ে থাকলো। নানা পুতুলের বাবাকে ভিতরে নিয়ে গেল। তারপর পুরো ব্যাপারটা খোলাসা করে নিল। আমি আর পুতুল বারান্দায় বসে আছি। পুতুলের হাতে ব্যান্ডেজ করা দেখে জিজ্ঞাসা করলাম, হাতে কি হয়েছে? আমার চোখের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে না বলে চলে আসছিলেন কেন? তাই বলে হাত কাটবে? আপনি জানেন যে আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, তারপরেও না বলে চলে আসছেন। মোবাইলটাও বন্ধ করে রেখেছিলেন। আমি আসলে থাক, আর বলতে হবে না, সবটা জানি আমি। এরপর যদি ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করেন, সেদিন আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এসব কি কথা বলে? পুতুল কেঁদে বলল, আপনি জানেন কত কষ্ট হয়েছিল এই কদিন? আমি পুতুলের মাথাটা বুকে চেপে ধরলাম। আর কখনো যাব না, কোথাও যাব না। মামি হঠাৎ এসে বলল। আমি পুতুল দুজন নিচের দিকে তাকিয়ে থাকলাম। আমি পুতুল বসার রুমে গেলাম। সবাই গোল হয়ে বসে আছে। কাছে যেতেই নানা বলল, বস এখানে। আমি বসলাম। তা তোকে কি জন্য ঢাকা পাঠিয়েছিলাম, আর তুই কি করলি? আমি কি করব, চুপ করে থাকলাম। কথা বলছিস না কেন? পুতুল আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি আসলে নানা। হয়েছে,
কাম তো ঘটিয়ে ফেলেছিস, এখন রেডি হয়ে নে, সন্ধ্যায় তোর বিয়ে। এবার আমি মাথা উঁচু করে নানার দিকে তাকালাম। রেডি হয়ে নে, পুতুল নানু ভাইকে আমার বেশ পছন্দ হয়েছে। খুশিতে কেঁদে দিলাম। আনিসা পুতুলকে সাজাতে রুমে নিয়ে গেল, আর জনি আমাকে। সন্ধ্যায় কাছের কিছু আত্মীয় স্বজন ডেকে ছোটখাটো অনুষ্ঠান করে আমাদের বিয়ে দিয়ে দিল। বাসর ঘরে ঢুকতেই পুতুল এসে পা ছুঁয়ে সালাম করলো। আমি পুতুলকে নিয়ে খাটে বসালাম। জানো, ভাবিনি আমার মতো একটা এতিম ছেলে তোমায় পাবে। এখন তো পেয়েছেন, এরপর নিজেকে আর কখনো এতিম বলবেন না। আমার কষ্ট হয়। আজ থেকে আপনার জীবন আর আপনার নেই, এখন এটা আমারও জীবন। আপনার প্রতিটা নিঃশ্বাসে জড়াবো আমি, মধুময় করব জীবন। এখন চোখটা বন্ধ করেন। আপনার ঠোঁটের প্রথম ছোঁয়াতে আমাদের সংসার জীবন শুরু করব। আমি চোখটা বন্ধ করতেই পুতুল তার কোমল ঠোঁট দুটো আমার ঠোঁটে ছোঁয়ালো। অন্যরকম এক অনুভূতিতে কাটালাম কিছু সময়। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমার চোখের দিকে তাকালো। একটা লজ্জাপতি হাসি দিয়ে বলল, সরুন, আপনার বুকে ঘুমাবো। আমিও চাই তুমি এই বুকে থাকো। আমার শূন্য বুকটা তোমার জন্যই। পুতুল আমার বুকে শুয়ে বলল, জানেন, সব মেয়েদের কাছে তার স্বামীর বুকটাই হচ্ছে একমাত্র সুখের স্থান। আমার কিচ্ছু চাই না, শুধু আপনার এই বুকে একটু আশ্রয় দিয়েন। পাগলি, আজ থেকে এই বুকটা শুধু তোমার। পুতুলের কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার ঘুমাও। পুতুল আমার বুকের ভিতর মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ল। খুব সকালে ঘুম ভেঙে গেল। পুতুল আমার বুকে চুপটি করে ঘুমিয়ে আছে। আমি এক নজরে ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম। কখন যে পুতুলের ঘুম ভেঙে গেল জানি না। হঠাৎ পুতুল বলে উঠল, এমন করে কি দেখেন? এত সুন্দর কেন তুমি? আপনার চোখ সুন্দর, তাই আমিও সুন্দর। হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ এলো। জনি ডাকছে, কিরে, আর কতক্ষণ ঘুমাবি? এবার বাইরে আয়। এবার ওঠেন, ফ্রেশ হয়ে আসেন। আমিও ফ্রেশ হচ্ছি। তারপর আমি উঠে বাইরে চলে আসলাম। সকালে সবাই একসাথে নাস্তা করলাম। বিকেলে জনি, আনিসা সহ আঙ্কেল, মানে এখন আমার বাবা, হয়তো ওনাদের শহরে চলে যাওয়ার সময় হয়ে গেল। শোন, আমি কিন্তু তোদের ছাড়া বিয়ে করব না। 2 সপ্তাহ পর চলে আসিস। নিশ্চিত থাকতে পারো, জীবন থাকতে ওর অসম্মান হতে দেব না। পুতুলের বাবা আর পুতুল দুজন দুজনকে ধরে অনেক কান্নাকাটি করলো। তারপর আমার কাছে এসে বলল, আমার মেয়েকে কষ্ট দিও না, খুব আদরের মেয়ে আমার, তোমার কাছে দিয়ে গেলাম, কষ্ট দিও না। পুতুলকে যদি কেউ আপনার পরে ভালোবেসে থাকে সেটা হলো আমি। টেনশন করবেন না, এর অযত্ন আমি হতে দেব না। সবাই বিদায় জানিয়ে চলে গেল। পুতুল একটু মন খারাপ করলেও এখন সেই মন খারাপিটা নেই। সামনের মাসে জনি আনিসার বিয়ে, তাই আমাদের আগেই যেতে বলল। কাল রওনা দেব শহরে। পরদিন। কি হলো, ওঠেন না কেন? এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছেন? কি বলি, আজ যে আমরা আমাদের বাসায় যাব, সেটা কি মনে আছে? আমি পুতুলকে টান দিয়ে বুকে এনে জড়িয়ে ধরে বললাম, মনে আছে। পুতুল আমার বুকে নাক ঘষতে ঘষতে বলল, তাহলে এবার ওঠেন। তার আগে একটু আদর দাও। আদর খাওয়ার বাহানা, পাগল একটা। এইমাত্র এসে আমি আমার শ্বশুর বাড়ি উঠলাম, মানে পুতুলদের বাসায়। সেখান থেকে আনিসাদের বিয়েতে যাব। জনি আনিসা আমাদের আসার খবর পেয়ে রাতেই চলে এলো দেখা করতে। তাদের দেখে সত্যি অনেক খুশি লাগছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আমি পুতুল বিয়ের অনুষ্ঠানে বসে আছি। আপনি এখানে বসেন, আমি আনিসার সাথে দেখা করে আসছি। নড়বেন না। আচ্ছা। পুতুল যেতেই অন্য একটা মেয়ে এসে আমার পাশে বসলো। তারপর দু একটু টুকটাক কথা, এই আর কি। হঠাৎ পাশে তাকিয়ে দেখি পুতুল রাগি চোখে তাকিয়ে আছে। পুতুল আমাকে টেনে অন্য পাশে নিয়ে গেল। কি হয়েছে? আপনাকে কি বলে গিয়েছি, আর আপনি কি করেছেন? কি করেছি? কথা বলবেন না। জনি আনিসার বিয়ে হয়ে গেল। এখন তারা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। এইদিকে পুতুল সেই রেগে আছে, কোনো কথা বলছে না আমার সাথে। কি হলো?
ওইদিকে শুনে কেন, বুকে আসো। অন্য পাশে ফিরে শুয়ে আছে। কি হলো, আসো। এবার জোর করে আমার দিকে ফিরালাম। আহা পাগলিটা কাঁদছো কেন? আপনাকে বসিয়ে রেখে গিয়েছিলাম আর আপনি? পাগলি একটা। ওই মেয়েটার তো আমার সাথে কথা বলছিল। সরি তো, আর হবে না। পুতুল ভেঙচি কেটে আবার অন্য পাশে শুয়ে পড়লো। আমার বুকে শুবে না। না। ঠিক আছে। এটা বলতেই পুতুল আমার দিকে তাকিয়ে কয়েকটা কিল মেরে আমার বুকে মুখ গুজে দিয়ে বলল, শয়তান একটা। না বলেছি বলে জোর করবেন না। আমি আপনার বুক ছাড়া কখনো ঘুমিয়েছি? আমি জানতাম তুমি আমার বুকে ছাড়া ঘুমাতে পারো না। কচু জানেন, আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন না। কে বলেছে বাসি না? জানি আমি। এই দেখো কত ভালোবাসি। এই বলে পুতুলের ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। কিছুক্ষণ পর ছাড়তেই পুতুল তৃপ্তিময় একটা হাসি দিয়ে আমার বুকের ভেতর মুখ লুকিয়ে বলল, শয়তান একটা। লজ্জাবতী একটা। চলছে ভালোবাসা, চলবে আজীবন। আশা করি পাগলিটাকে নিয়ে সুখে দিন পার করতে পারবো। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।